ভালো লাগতেছে না, পড়তে ইচ্ছে করতেছে না, উঠে যাও, উঠে টিভি রুমে যাও, 5 মিনিট টিভি দেখো। স্যার টিভির বদলে একটু রিলস দেখতে পারবো না মোবাইলে? দরকার নাই, এটা হবে না। এটা হলে রিলস দেখতে দেখতে তোমার ওই সারাদিন যাবে গা। টিভি দেখবা, 5 মিনিট খবর দেখতে পারো, খবর দেখলে ভালো, তোমার জিকে নলেজটাও একটু আপগ্রেড হবে। তারপরে হচ্ছে 10 মিনিট দেখো, এমনি চ্যানেল চেঞ্জ করো, 10 মিনিটে 20টা চ্যানেল চেঞ্জ করো, 2 মিনিট 2 মিনিট, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা শোনো, এই কথা না, কথা বন্ধ। প্রথম কথা হচ্ছে তোমাদের হাতে একটা রুটিন গেছে না, এই রুটিনে আমরা 2টা অধ্যায়, একটা হচ্ছে বোটানি অধ্যায় 5 আর 6, আর হচ্ছে জুলজি অধ্যায় 3 এবং 4, এই 2টা ছাড়া বাকিগুলা সবগুলা এখানে অ্যাড হয়েছে। এগুলা এর মাঝখানে কোনো এক জায়গা থেকে মিসিং গেছে, সেটা আমরা অ্যাড করে দিব, সেটা আমরা ক্লাসে বলে দিব সামনের দিনগুলোতে, যদিও এগুলো শেষে নিব, এমন এগুলো শেষে নেওয়ার প্ল্যান। তো আমরা এখানে ফুল তোমার বোটানি থেকে শুরু করে জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো আমরা নিয়ে আসছি এই রুটিনের মধ্যে। যদি কোনো স্টুডেন্ট এই রুটিনটা ফুল ফলো করতে পারে এবং এখানে যেভাবে বলছি সেভাবে এক্সামগুলো সবগুলো অ্যাটেন্ড করতে পারে, মানে একটাও মিস দিয়ে যাবে না ঠিকভাবে, তাহলে তার ভালো কিছু, মানে একটা গুড নিউজ সে আশা করতে পারে। আমাদের সময় মনে করো প্রতি বছর অ্যাভারেজে 2 থেকে 2.5 মাস সময় কমন থাকে। এবার সেটা কেমন হবে সময়, সেটা আমরা এখনো কেউ জানি না, যেহেতু সামনে তোমাদের এবারে নির্বাচনের একটা ব্যাপার আছে। সেটা যদি হয় নির্বাচনের আগে, যদি এটা হয় সেটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে, আবার জানুয়ারিতেও হইতে পারে। তবে আমরা ডিসেম্বর মানে নভেম্বরের লাস্ট উইক, এটা 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 কোন মাস? সেপ্টেম্বর। আমাদের পরীক্ষা শেষ হয়েছে কয় তারিখ? মানে অগাস্টে। তাহলে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস অ্যাড করো। রেজাল্ট কখন? অক্টোবরে। তো রেজাল্টের পরে আরো 1 মাস অ্যাড করো, তাহলে কত হয়? নভেম্বরের লাস্ট উইক। আরো বোনাস 1 মাস দাও, মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝিতে এক্সাম হওয়ার সম্ভাবনা, বেশি সম্ভাবনা। কারণ এটা যত তার, অবশ্যই নির্বাচনের পরে যাবে না, নিশ্চিত থাকুন। নির্বাচনের পরে মানে এটা হিউজ ব্যাপার, কারণ মেডিকেল সেক্টরটা হচ্ছে, মানে মেডিকেলের এই ব্যাপারটা, ডিজিএইচএস যেটা আছে, ওরা খুব মানে ঘাটতেরা, ওরা যেটা করবে এটা সবার আগেই নিয়ে ফেলবে। তুমি দেখিও সব প্রতি বছর সবার আগে মেডিকেলের এক্সামটা হয়ে যায়, ওরা কাউকে গুনে না। তো ওরা নিয়ে ফেলবেই, যেহেতু নির্বাচন আছে, ঘোষিত তারিখ হচ্ছে ফেব্রুয়ারি। তাহলে হোক না হোক সেটা আমরা সময় হলে দেখবো, এটা তো পলিটিক্যাল অনেক ইস্যু আছে। আমাদের ব্যাপার হচ্ছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধরে নিয়ে, যদি এর আগে পরীক্ষা হয় জানুয়ারিতে না, ডিসেম্বরেও না, তুমি ডিসেম্বরের ফার্স্ট উইক ধরে তুমি প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আমার এখন এটা কোন মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস আমার পিরিয়ড সময় আছে। এই 3 মাস পিরিয়ড সময় ধরে নাও না, ডিসেম্বরের মাঝামাঝি ধরে নাও, ডিসেম্বরের মাঝামাঝি ধরে নিয়ে তুমি এক্সাম শুরু, প্রিপারেশন শুরু করো। তো এই 3 মাস সময়ের মধ্যে তোমার এই রুটিনটা আরামসে শেষ করা সম্ভব, বুঝতে পারছো? তো এক্ষেত্রে আমরা শুরু করছি আমাদের মতো করে জুলজি অধ্যায় 7 দিয়ে। প্রথম কদিন আমরা একটু অল্প স্বল্প পড়বো, সেজন্য আমরা ভাগ ভাগ করে দিচ্ছি, জুলজি অধ্যায় 7 থেকে আমরা 2 ভাগে দিচ্ছি। এরপরে বোটানি অধ্যায় 1, এটা আমরা বড় অধ্যায়, এরকম আমরা 2 ভাগে দিচ্ছি। প্রথম দিকের ক্লাস আমি রাখছি, মানে টানা আমি নিব। এরপরে ধীরে ধীরে অন্য টিচারগুলো আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ। তুমি দেখো জিকে ইংলিশ শুরু করছে আমরা 7 নাম্বার সিরিয়ালে 19 সেপ্টেম্বর দিয়ে। রুটিনটা দেখো, 19 সেপ্টেম্বর দিয়ে জিকে 1 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টা। জিকে ইংলিশের জন্য অগ্রিম, মানে এখনো বলি নাই, আগের ব্যাচেও বলি নাই, সেটা হচ্ছে জিকে ইংলিশ আমরা অনলাইনেও কিছু ক্লাস দিব, তবে এগুলো অফলাইনের সাথে অনলাইন কম্বাইন থাকবে। কিছু জিকে ইংলিশ ক্লাস থাকবে অনলাইন কেন্দ্রিক, মানে শুধু অনলাইনে দিয়ে রাখবো, আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো, তোমরা সেগুলো ইচ্ছা হলে দেখবা, ইচ্ছা না হলে দেখবা না। কারণ হচ্ছে জিকে ইংলিশ পুরোটাই নিজের উপর, ক্লাস দিলেও যা, না দিলেও তা। তবে এখানে আমরা যে ক্লাসগুলো দিব সেগুলো অনেক হাই কোয়ালিটি ক্লাস হবে। এখানে মোটামুটি 6-7টার মতো ক্লাস আমরা দিয়ে রাখছি জিকে আর ইংলিশের, এবং সেগুলো শুক্রবার, প্রতি শুক্রবার এখানে সাজানো। আর তুমি একটু দেখো জিকে ইংলিশে ঠিক পরে 8 নাম্বার সিরিয়ালটা একটু দেখো, সেখানে কি লেখা আছে? 20 সেপ্টেম্বর ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার 3 এবং 9, এটা হচ্ছে ক্লাস, এটার সাথে আছে উইকলি এক্সাম। উইকলি দিকে একটু ফলো করো, ফোকাস করো। উইকলি এক্সামের আগে ফিজিক্স ক্লাসটা বাদে, মানে সেদিনের ক্লাসটা বাদে, তার আগে কি আছে? জিকে ইংলিশ, তার আগে কেমিস্ট্রি, তার আগে ফিজিক্স, তার আগে বোটানি, তার আগে জুলজি। তার মানে সব বিষয় আছে না, দেখো তো, বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ সব আছে কিনা, মেডিকেলে সব আছে কিনা। উইকলি এক্সামটা হবে এরকম মেডিকেল স্টাইল।
এটা 50 মার্কসেরও হইতে পারে, 100 মার্কসেরও হইতে পারে। আমরা আমরা সাধারণত চেষ্টা করে যাচ্ছি সবগুলো 50 মার্কস ধরে রাখার জন্য। তাহলে ভিতরে ভিতরে বড় বড় কিছু এক্সাম নিব, এগুলো এখানে রুটিনে রাখা হয়নি, এগুলো সময় হলে দেখা যাবে। কিন্তু সব একটা নির্দিষ্ট মার্কসের মধ্যে থাকলে একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনও কাজ করে। যদি 50-এর হয় উইকলিটা, সেটা 2 দিয়ে গুণ করে আমরা 100% হিসেবে আমরা রেজাল্টটা প্রকাশ করব। মানে উইকলিটা পার্সেন্টেজ হিসেবে প্রকাশ হবে। 100 হলে সরাসরি প্রকাশ হবে, আর 50 হলে 100%-এ কাউন্ট করে। যদি 75-এ হয় তাও 100%-এ কাউন্ট করে আমরা প্রকাশ করব। তাহলে তুমি একটা আইডিয়া পাবা। এখানে একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হচ্ছে উইকলি কয়টা আছে? উইকলি প্রায় 8টার মতো আছে। একটা উইকলি এক্সাম হচ্ছে তোমার ওই উইকের যা যা পড়া হয়েছে সেগুলোর একটা পূর্ণাঙ্গ রিভিশন স্বরূপ। তো উইকলিতে যে ভালো করবে এই উইকলি এক্সামটাতে, বুঝতে হবে সে এতদিন যা পড়ছে সেগুলা ভালো মতো প্রিপারেশন নিয়ে আসতে পারছে। তাহলে এই উইকলিতে যদি 50-এর পরীক্ষা হয়, আমি বলে দিলাম তোমাকে, যদি তুমি 45-এর উপরে তুলতে পারো, 50-এ 45 মানে 100-তে কত? 90, আর মিনিমাম 40, মিনিমাম কত? 40, মানে অ্যাভারেজ কত? 100-এ কত? 80। যদি 80+ তুলতে পারো এবং ধীরে ধীরে যদি এটা ইমপ্রুভ হয়, ধরো 80, 85, তারপরে উইকলি 4-5-এ গিয়ে তোমার এটা রেগুলারলি 90+ উঠতেছে, 90%+ উঠতেছে, এরকম যদি হয়, তাহলে তুমি টপ 10টা যে কোনো মেডিকেল, বাংলাদেশের টপ 10টা মেডিকেলে টিকার মতো যোগ্যতা অর্জন করবা। এটা সবগুলা এক্সাম, সবগুলা ক্লাস ফলো করতে হবে সাথে, এটার সাথে। তো এখন তোমার ইচ্ছা যে তুমি আসলে এটা ফলো করবা কি করবা না। তোমাদের বাংলাদেশের, সারা বাংলাদেশের যতগুলো ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, কোচিং এর তো অভাব নাই, স্টুডেন্টেরও অভাব নাই। সবার একটাই কমন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে সবাই প্রথম 2 দিন, 3 দিন, 4 দিন খুব তীব্র বেগে, একদম মানে একেবারে মৌচাকের মতো যায় ক্লাসে, উৎসব মুখর পরিবেশে। 1 সপ্তাহ পরে সবগুলো কি হয়ে যায়? ডাউন হয়ে যায়। সে যাই, আজকেও দেখবা, আজকে আমরা যখন চলন শুরু করব, অনেকগুলো কথা বলবো একসাথে, অনেকগুলো কথা বলবো, তখন দেখবা তুমি আধা ঘন্টা 40 মিনিট পর গিয়ে তুমি নিজেও ঝিমিয়ে যাবা। এটা স্বাভাবিক। এখন যারা যায় তারা হচ্ছে ধরো 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কেউ কেউ তো 4 ঘন্টা পর্যন্ত ক্লাস নেই। এত ঘন্টা ক্লাস করার মাঝপথে তুমি অটোমেটিক্যালি, তোমাকে যদি বলা হয় যে লাখ টাকা দিব, তারপরে তুই চোখগুলো খুল, তারপরেও তোমার ডাউন হয়ে যাবে চোখ। এটা নিয়ম। এখন শুরু থেকে আমরা যেটা মনে করি, আসলে শেষমেশ সেটা হয় না। মনে করি আমরা, মনে হয় কোচিং এটাতে গেলাম, গিয়ে ওই কোচিং এর বেঞ্চে বসবো, বেঞ্চটাকে টাচ করব, তারপর এখানে রেগুলার থাকবো, মনে হয় মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ হয়ে যাবে। আসলে পড়া সব নিজের উপর। কোচিং সেন্টার কিছু করতে পারবে না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা তোমাকে একটা রুটিনের মধ্যে তোমাকে বেঁধে রাখতে পারবো, এবং কিছুদিন পর পর তোমাকে একটু বুস্ট আপ করার জন্য যা যা করণীয় সেগুলো করতে পারবো, এর বেশি কিছু না। পড়া সব তোমার উপর। তাহলে স্যার ঘরে বসে পড়ি না, তো ঘরে বসে পড়ো, কিন্তু ঘরে বসে তুমি কতক্ষণ পড়বা? তোমার পড়তে ইচ্ছে করবে না, 2 দিন পর পর তোমার অবস্থা খারাপ হবে। আর সবচেয়ে বড় কথা, তোমার নিজেকে যাচাই করতে হবে, যা পড়তেছো সেগুলো তুমি এখানে এসে এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে সেই এক্সামে কেমন পাচ্ছ? এক্সামে কেমন পাচ্ছ? স্যার এক্সামে নাম্বার কম পাচ্ছি। আমার তো মনে হবে না, গত এক্সামে আমি নাম্বার পাইছিলাম 50-এ 30, এই জন্য এই এক্সামটা দেই নেই। তো কেন আসছো? ক্লাস করতে আসছি। তো ক্লাস করবা কিন্তু এক্সাম দিবা না, তার মানে তোমার আসলে কিছুই হবে না। তোমার ক্লাসও করতে হবে, এক্সামও দিতে হবে, এবং এক্সামে আশা করবা ভালো না করে বরঞ্চ যাতে খারাপ হয়, নাম্বার যাতে কম পাও, ভুল যাতে বেশি হয়। কারণ ভুল যে বেশি করবে সে তত বেশি শিখবে। ভুল কিরকম ভুল? আমরা ইজি ভুল করি না কতগুলা? এই ইজি ভুল যত বেশি করবা, ফাইন্ড আউট করবা, তত তোমার ভুলগুলা সমাধান হবে, এবং মূল পরীক্ষায় গিয়ে তুমি আরো ভালো করবা। এই জন্য বলবো, আমাদের ক্লাস টেস্টে 50-এ 50 টার্গেট করার দরকার নাই। 50-এ তুমি 50 না পেলে, বা 50-এ 40-45 না পেলে মন খারাপেরও কিছু নাই। তুমি যদি দেখো যে তোমার পড়া হচ্ছে, তুমি যে টপিকের এক্সাম দিতে আসছো সেই টপিকটা তুমি বাসায় পড়ে আসছো, তাহলে তুমি রাইট ট্র্যাকে আসো। ভুলগুলা বাসায় গিয়ে সলভ করতেছো, রাইট ট্র্যাকে আসো। প্রতিদিন ক্লাস করতেছো, এক্সাম দিচ্ছ, রাইট ট্র্যাকে আসো। নিজে নিজে দাও, আশেপাশে কারো থেকে দেখো না, রাইট ট্র্যাকে আছো। তবে এক জায়গায় আমাদের গন্ডগোল হয়, সেটা হচ্ছে জিকে আর ইংলিশ। জিকে আর ইংলিশ ক্লাস দিচ্ছি 6টা 7টা। দেখো এখানে ফিজিক্সের সিলেবাস আছে, কেমিস্ট্রির সিলেবাস, শর্ট হোক নন শর্ট হোক যাই হোক, বায়োলজিরও সিলেবাস আছে। জিকের কোনো সিলেবাস আছে? জিকের শুরু আছে, শেষ নাই। ইংলিশেরও শুরু আছে, শেষ নাই। এটা মানে সারা দুনিয়া, কোত্থেকে আসবে কেউ বলতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না যে কেন এটা দিচ্ছেন। বুঝতে পারছো? এখন তো জিকের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই থাকবে। তো তুমি এখন কি করবা? এই জন্য জিকে ইংলিশ আমি চাইলে 100টা ক্লাস দিলেও তোমার আসলে কি নাই,
কমন পড়বে তার গ্যারান্টি নেই, একটা ক্লাস না দিলেও কমন সবগুলো কমন পড়বে এরকম হইতে পারে। সেই জন্য আমাদের ক্লাসগুলো ক্লাসের জায়গায় থাকবে। আমাদের জিকে ইংলিশ আমরা এখন প্ল্যান করছি এরকম, প্রতি বছর দেখছি যে জিকে ইংলিশ তোমরা করো কি, পড়ো না পড়ো না পড়ো না, শেষ দিকে গিয়ে কি করো, প্রশ্ন ব্যাংক পড়ে নিজেকে সান্ত্বনা দাও। প্রশ্ন ব্যাংকের শেষে গিয়ে জিকের কোশ্চেনগুলো দেখো, ইংলিশ কোশ্চেনগুলো দেখো, তারপর সান্ত্বনা দাও। এভাবে হবে না, তোমাকে জিকে ইংলিশ অন্তত 2টা বই শেষ করতে হবে। আমরা জিকের ক্ষেত্রে বলি, আমরা MP3টা আমরা ফলো করে আসতেছি দীর্ঘদিন ধরে। তো আমরা এই যে বুক লিস্ট, জিকে ইংলিশ, অন্যান্য বিষয়গুলো তো আমরা জানি, বোটানি, জিওলজি, ফিজিক্স 1 এবং ফিজিক্স 2, কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি 2। তো এগুলোর মধ্যে দেখো, এগুলোর মধ্যে জিকেতে আমরা এই বইটা ফলো করব, এটার নাম হচ্ছে MP3। MP3 কি ফলো করা বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না। আমরা একটা স্ট্যান্ডার্ড একটা বই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম যে এই বইটা পড়লে এর বাইরে সচরাচর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব, মানে মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা যদি পড়া যায়, আমরা করব কি, আমরা এই বইটা তোমাদেরকে পুরোটা পড়িয়ে ফেলবো। কেমনে স্যার, সময় তো নাই। এটা তোমরা পড়বা, নিজেরা ঘরে পড়বা। অনেকে আমরা বলতাম আগে যে প্রতিদিন আধা ঘন্টা জিকে পড়বা, আধা ঘন্টা ইংলিশ পড়বা, রুটিনের মধ্যে এটা থাকবে। এখন তুমি 10 দিন ফলো করতে পারো, 20 দিন ফলো করতে পারো না, তাই না? এটা হয়। কিন্তু আমরা যদি এক্সামের সাথে অ্যাড করে দিই, যদি প্রতিদিন এমন থাকে প্রতিদিন এক্সামের মধ্যে জিকেও থাকবে ইংলিশও থাকবে, তাহলে কিন্তু তুমি পড়তে বাধ্য। স্যার কোন পেজগুলো পড়বো এটা আমরা বলে দিব। ধরো বইটা হচ্ছে 100 পেজের, আজকে বললাম 1 থেকে 5 পেজ পড়বা, আগামী ক্লাসে 6 থেকে 10 পেজ, এরপরে ক্লাসে 11 থেকে 15 পেজ, এরপরে 16 থেকে 20 পেজ। আমরা চেষ্টা করব ওইগুলো আবার দাগিয়ে রাখতে, সেগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে। কথা বুঝতে পারছো? ওয়েবসাইট কোথায়? ওয়েবসাইট এখানে, এই যে রুটিনের পিছনে আছে। তোমাদের আজকে ক্লাস শেষে ওয়েবসাইটের কাজগুলো করে ফেলবে, স্বাগত আসবে, তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। এই যে 2টা অ্যাক্সেস দেওয়া হবে, যারা শুধু এক্সাম ব্যাচ, শুধু এক্সামের একটা অ্যাক্সেস দেওয়া হবে, আর যারা তোমরা ফুল কোর্স, ওদের ফুল কোর্সের ক্লাসের একটা অ্যাক্সেস, এক্সামের একটা অ্যাক্সেস, 2টা অ্যাক্সেস। আমাদের এক্সাম যা হবে এগুলোর আনসার থেকে শুরু করে সলভ প্রবলেমগুলো সব ওখানে থাকবে। তো এই হচ্ছে অবস্থা। আর তাহলে আমাদের ইংলিশও সেম, ইংলিশ হচ্ছে অ্যাপেক্স। দেখো ইংলিশ হোক আর জিকে হোক, টপিক তো সেম। MP3 বইতে আফ্রিকা মহাদেশের নাম আফ্রিকা, আরেক বইতে কি আফ্রিকা মহাদেশের নাম অন্য কিছু? সেমই তো না? তা আমি যখন বলবো আফ্রিকা মহাদেশের 5টি দেশ, এই দেশ এই দেশ এই দেশ এই দেশ, এই 5 দেশ সম্পর্কে সকল মুদ্রা, আজকে সকল মুদ্রার উপর এক্সাম হবে, তো মুদ্রা কি অন্য বই কি চেঞ্জ হয়ে যায়? বাংলাদেশের নাম টাকা, বাংলাদেশের মুদ্রার নাম টাকা, অন্য বইয়ে কি সেটা ডলার লিখবে? নিশ্চয়ই না। তো বইয়ের নাম চেঞ্জ হবে কিন্তু পড়া তো সেম, এগুলো তো সব স্বাভাবিক ঘটনা। তো এই জন্য তুমি যে কোনো বই ফলো করতে পারবা, তবে যদি এখনো কোনো বই না নিয়ে থাকো MP3টা কিনতে দিও, ঠিক আছে? তারপরে ওদিকে ইংলিশ, এটা মাস্ট, একটু খরচ তো করতে হবে, বই কিনতে গিয়ে একটু খরচ করতে হবে, কিছু করার নেই। অ্যাপেক্স, তারপরে হচ্ছে অ্যাপেক্স বইটা অনেক বড়, ওইটা সব পড়তে হবে না, ওইটা আমরা দাগাবো, অল্প অল্প করে দাগাবো। এবং আমরা বলে দিব প্রতিদিন তোমার এখানে যে ক্লাস টেস্টগুলো আছে না, ডেইলি ক্লাস টেস্ট, এগুলোর মধ্যে এটা অ্যাড হবে। তোমরা এক্সামের মধ্যে এটা একটু কেটে দাও, এই যে 2 নাম্বার সিরিয়ালের MCQ 50 এটা কেটে সেটা 3 নাম্বার সিরিয়ালে লিখো, সেটা 3 নাম্বার সিরিয়ালে লিখো। 2 নাম্বার সিরিয়ালের MCQ 50টা একটানে কেটে দাও, একটানে কাটো, সেটা 3 নাম্বার সিরিয়ালে লিখে দাও। তারপর 4 নাম্বার সিরিয়ালের MCQ 50টা কেটে দাও। মানে আমাদের এই 2 দিন এক্সাম হবে না, শুধু ক্লাস হবে। যেমন আজকে ক্লাস হবে, তারপর পরশু ক্লাস হবে, পরশু তো এক্সাম হবে না, পরশু এক্সাম হবে না, কারণ এটা পুরোটা অধ্যায় শেষ হচ্ছে না, আজকে শেষ করব না। এভাবে আমরা 3 ক্যাটাগরি, মানে বোটানি অধ্যায় 1, জুলজি অধ্যায় 7, আর ওদিকে বোটানি অধ্যায় 3, নিচে বোটানি অধ্যায় 3 আছে, সেটাও দেখবা। তো এই হচ্ছে অবস্থা। বোটানির ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট এই বইটা শেষ করতে পারে, কোন বই?
এই বইটা শেষ করতে পারে, বোটানি থেকে যত প্রশ্ন আসবে সবগুলাই সে ইনশাল্লাহ পারবে। শর্ত প্রযোজ্য, শর্তটাকে একটু পরে বলতেছি। জুলজি, যদি কোনো স্টুডেন্ট এই বইটা শেষ করতে পারে, কি নাম? আর ফিজিক্স একটাই, কেমিস্ট্রি একটাই, এগুলো শেষ করতেই 2 জনম চলে যায়, তাই না? তো এগুলো যদি শেষ করতে পারে তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তবে এখানে এক্সট্রা, এদিকে দেখো এক্সট্রা, এটার সাথে যদি তোমার আলিমটা থাকে, কোনটা? আলিম, সাথে এখানে অন্যান্য যত বই আছে, অন্যান্য আদার্স এর কি, আদার্সের কি অনুশীলনী প্লাস এইচএসসি অল বোর্ড কি এমসিকিউ প্লাস এগুলা কি বড় কিছু? এগুলো বড় কিছু না, এগুলা শেষ হবে, ধীরে ধীরে শেষ হবে। তোমার বড় কিছু হচ্ছে এগুলা, কারণ এগুলো সব এখান থেকে আসছে। তো তোমার এইগুলা যদি তুমি ফিনিশ করতে পারো, সাথে রেগুলার এক্সাম দিয়ে ভুল করতে পারো, ভুল দেখে না, আরেকজন থেকে দেখে না, নিজে নিজে ভুল হবে, ভুলগুলা বাসে গিয়ে কি হবে, সংশোধন হবে, এবং সংশোধন শেষ উইকলি এক্সামে ভালো করতে হবে। আমার ভুল যেগুলো আমি ক্লাস টেস্টে করছি সেগুলো নিশ্চয়ই উইকলিতে আর ভুল করবো না, ঠিক না? তো ইজি হবে, এগুলো কঠিন হবে, এগুলো কঠিন কোশ্চেন হবে, বলে দিচ্ছি। নাম্বার পাবা কম, খুব খারাপ লাগবে, কিন্তু উইকলির কোশ্চেন হবে ইজি। বুঝতে পারছো? এই ইজি কোশ্চেনে তুমি ভালো না করলে তোমার এটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর হবে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা একটু লিখে রাখি। আর হচ্ছে আমাদের পড়া শুরু হবে এখন। শোনো, মেডিকেল কোচিং শুরু করা যায়, কিন্তু কন্টিনিউ করাটা অনেক কঠিন। কন্টিনিউ একদম লাস্ট পর্যন্ত করতে হবে। অনেক স্টুডেন্ট দেখছি যে শুরু থেকে আমরা ধরেই রাখছি ঢাকা মেডিকেল কলেজ, শুরু থেকে ধরে রাখছি ঢাকা মেডিকেল, স্টুডেন্টগুলো চেনা যায়, দেখবা সব চেনা জানা, যারা ভালো জায়গায় চান্স পায় এগুলো তোমরাই অনেকেই চিনো এদেরকে। না, তো এখন কিন্তু এরকম দেখছি অনেকে ঢাকা মেডিকেল, যাকে টার্গেট করছি সে একদম কোনো মতে কষ্ট করে লাস্টের দিকে একটা মেডিকেলে চান্স পেয়েছে। কেন এরকম হয়েছে? পরে কেন এই জিনিসটা আবিষ্কার করতে গিয়ে আমরা অফিসে বসে আলাপ করতেছিলাম, এবং সেখান থেকে আবিষ্কার করলাম যে লাস্ট 15 দিন তাকে পেসমেকারে দেখাই যায়নি। একবার কি 2বার আসছিল 2-1টা কোয়েশ্চেন কালেক্ট করতে, কিন্তু যে স্টুডেন্ট একেবারে একটা ক্লাসও মিস দেয় নাই, সেই স্টুডেন্ট লাস্টের 15 দিন, মানে এক্সামের আগ থেকে উল্টা দিকে 15 দিন হিসাব করো, টানা 15 দিন সে আসেইনি। সে তাহলে কি করতেছিল? সে এতদিন একটা সিস্টেমের মধ্যে ছিল, সিস্টেম চেঞ্জ করে ফেলছে এই 15 দিন। অসুস্থ ছিল না, সে এমন হতে পারে সে ঘরে বসে বসে বিভিন্ন কোচিং এর কোশ্চেন কালেক্ট করতেছিল, বিভিন্ন গাইডের সলভ করতেছিল, আমাদেরও কোশ্চেন সে কালেক্ট করছে, সে 2 দিন এসে কিন্তু কোশ্চেন নিয়ে গেছে। তার মানে তার এখানে একটা বড় ছন্দপতন হয়ে গেছে। এই জন্য লাস্ট পর্যন্ত রেগুলারিটিটা বেশি জরুরি। একদিনও তুমি কি করতে পারবে, তুমি রেগুলার হবা ঠিক সেদিন, কোন দিন আমি বলি যেদিন পরীক্ষা আছে না, সেদিন 10টা থেকে 11টা পরীক্ষা হবে, 11টা 1 মিনিটে তুমি রেগুলার হবে, এর আগ পর্যন্ত তুমি রেগুলার হতে পারবে না। এই জন্য আমাদের টার্গেট থাকবে যাতে পড়া যেরকমই হোক, পড়াকে আসলে কি শেষ করা সম্ভব। চলন এবং অঙ্গ চালনা আমি ইন্টারে নিয়ে হচ্ছে 12টা ক্লাস মিনিমাম, 1 মাস, 12টা ক্লাস মানে 12 ঘন্টা। এখন আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো আলাপ করব, আগামী ক্লাসে 1.5 ঘন্টার মতো আলাপ করব। তাহলে আমি 2.5 ঘন্টার মধ্যে 12 ঘন্টার ইনফরমেশন তোমার মাথায় দিব। কি অনেক ইনফরমেশন তুমি জানো, তুমি নতুন না একদম, তারপরেও 12 ঘন্টার ইনফরমেশন তুমি 2.5 ঘন্টায় যখন নিবা, লোড হবে না? অনেক লোড না? এরকম লোডের ক্লাস সবগুলোই হবে। কারণ তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো, এতগুলো অধ্যায়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে হচ্ছে 55টা অধ্যায়। কয়টা অধ্যায়? 55 অধ্যায়। সবগুলো অধ্যায় বড় বড়, কেমিস্ট্রিগুলো তো বিশাল, বায়োলজিতেও অনেক বিশাল বিশাল অধ্যায় আছে না? ফিজিক্সেও কয়টা আছে বিশাল, খুব অল্প, এখানে মনে হয় 15টা অধ্যায় ছোট, বাকি সবই বড় বড়। তাইলে এগুলার ইনফরমেশন তো হিউজ, এগুলো তুমি মাত্র 2 থেকে 2.5 মাস সময়ের মধ্যে কেমনে শেষ করবা জানি না, তবে শেষ করতে হবে।
সেটা যেভাবেই হোক। শুধু একটা জিনিস মনে রাখবা, সব তোমাকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, সব পড়া মুখস্থ করতে হবে না। তোমার প্রথম কাজ হবে ক্লাস শেষ আজকে বাসায় গিয়ে ওই অধ্যায়টা পেন্সিল হাতে নিয়ে একবার রিডিং করবা। 15-20 পেজের একটা অধ্যায় একবার রিডিং করতে 1 ঘন্টা বেশি লাগবে না, সর্বোচ্চ 1 ঘন্টা বেশি লাগবে না, আসলেই লাগবে না। একবার রিডিং শেষ, রিডিং করতে গিয়ে গবেষণা শুরু করে দিও না, একবার রিডিং শেষ, এরপরে আবার ধরবা শুরু থেকে, এবার ভালো করে গবেষণা করে করে পড়বা। 8-10 ঘন্টা যা লাগে, একটা অধ্যায়ের পিছনে 8-10 ঘন্টা যা লাগে তুমি টানা পড়বা, যতক্ষণ লাগে। মুখস্থ হলে মুখস্থ, লিখতে হলে লিখা, রাফ হলে রাফ, সব করবা। টেক্সট বুক, কি বুক, টেক্সট বুক ভালো করে শেষ করবা। এরপরে গ্যাপ, আর পড়বা না, ওই অধ্যায় ফেলে রাখবা। ইংলিশ পড়ো, জিকে পড়ো, অথবা অন্য কোনো বিষয় পড়ো, প্রয়োজনে 2 ঘন্টা ঘুমাও, নাইলে কোথাও ঘুরে আসো, গ্যাপ দিবা একটা। প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, এখান থেকে যে কোনটা পার্ট তুমি ক্লিয়ার করতে পারো। তারপরে 2-3 ঘন্টা পর গিয়ে এই জিনিসটা আরেকবার রিভিশন মারবা। ধরো তুমি এখানে আসবা হচ্ছে, এখানে আসবা কয়টায়, 12টায়, কথার কথা। ঘর থেকে বেরোবা 11টায়। তো 11টায় বের হওয়ার আগে তুমি 9টা বাজে বসো না, এটা নিয়ে 9টা বাজে বসো। 1 ঘন্টা তুমি আরেকবার থার্ড টাইম রিভিশন। এটা কোন টাইম? থার্ড টাইম রিভিশন। জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ বলবা, চোখ বন্ধ করে। আর প্রথমবার রিভিশনের সময় আমি আরেকটা পরামর্শ দিব, যেহেতু তোমাদের পড়া আছে, ইন্টার পরীক্ষা দিয়ে ফেলছো সবাই, সুতরাং তোমরা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে কি কি আছে না আছে এগুলো ভালো করেই জানো। তুমি জাস্ট কি করবা, ওই অধ্যায়ে কি আছে নিজে নিজে চিন্তা করবা, যে এখানে এই এই টপিকগুলো আছে, সেগুলো সম্পর্কে আমি কি জানি। রিডিং পড়ার আগে তুমি এভাবে চিন্তা করতে পারো, তারপর রিডিং যেতে পারো। মানে একদম শুরু থেকেই অনেকে মনে করে যে স্যার বই লাইন বাই লাইন দাগিয়ে দেন, আমি লাইন বাই লাইন দাগিয়ে দেখি, আমিও দাগাবো, আপনি একটা দাগ দিবেন, আমিও একটা দাগ দিব, আমি এভাবে পড়বো। এভাবে 1-2 দিন ভালো লাগবে, এরপর দিন ভালো লাগবে না। এই চেয়ে আমি দাগানো পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, তুমি নিজে দাগিয়ে নিও, এটা ভালো না? তার চেয়ে বরঞ্চ আমার কাছে যতক্ষণ আসছো আমি আলাপ করব, আমি 1 ঘন্টায় তোমাকে 5 ঘন্টার পড়া রিভিশন দিতে পারবো, যেটা তুমি ঘরে বসে 5 ঘন্টা মিনিমাম লাগবে, আমি আমার সাথে সেটা 1 ঘন্টায় তুমি পারবা। সেম কথা প্রযোজ্য, তোমার কোনো সহপাঠী যদি তোমার সাথে থাকে, একসাথে ক্লাস করে, পরে আলাপ করে, ডিসকাস করে, তাহলে কিন্তু সেটা প্রযোজ্য। কিন্তু সমস্যা হচ্ছে, তোমরা সহপাঠী যখন করবা, আলাপ করবা, তখন আলাপ শুরু হয়ে যাবে, ওই আলাপ আর থাকবে না। এখানে একটা সমস্যা, বুঝতে পারছো? তো এখন আমরা তাহলে অল্প স্বল্প শুরু করি, আরো কথাবার্তা বলবো আমাদের। অনলাইনের কথা বলতেছি। তো তোমার অফলাইনে কোনো ক্লাস মিস গেলে ক্লাসটা তুমি অনলাইনে করে নিতে পারবা। আমরা আগে যেগুলা নিছিলাম প্রি মেডিকেলের মধ্যে, সেগুলো আমরা দিয়ে রাখছি, তোমরা অ্যাক্সেস পেলে দেখবা। আর এখনো তো নিচ্ছি, এখনো ক্লাসগুলো সব রেকর্ড হবে। প্রথম দিন হিসেবে কিছু কথাবার্তা হচ্ছে, পরেরগুলো থেকে টানা ক্লাস হবে 1 নাগারে। আর আমাদের এক্সামগুলো যাতে মাস্ট তুমি অফলাইনে দিতে পারো, এটা খেয়াল রাখবা। আর একদম না পারতে অনলাইনে করবা, সুযোগ হলে অবশ্যই অফলাইনেই চলে আসবা। কোনোদিন যদি মিস হয় তখন অনলাইনে করবা আর কি। তা আমরা এখন শুরু করি। আমাদের 14 তারিখ পর্যন্ত ক্লাসগুলো হবে কটা থেকে, এই 1 ঘন্টা পিছিয়ে হবে। ধরো ওইটা হচ্ছে 10টা থেকে 12টা, এটা 12টা থেকে 2টা, এরকম শিডিউল রাখছি। কিন্তু 14 তারিখের পর থেকে আমাদের ক্লাসগুলো হবে 9টা 15 থেকে তোমার 11টা 15 এক্সাম। তারপরে তোমাদের হবে, মানে পরের ব্যাচটা হবে 11টা 15 থেকে এক্সাম, 12টার মধ্যে, আর 12টা থেকে ক্লাস। মানে টোটাল 3 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কঙ্কাল শুরু করব। কঙ্কাল হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। চলন এবং অঙ্গ চালনার মধ্যে আমরা সবাই চলন এবং অঙ্গ চালনার উপাদানগুলো জানি। চ্যাপ্টারের নাম হচ্ছে কঙ্কাল তন্ত্র, চলন এবং অঙ্গ চালনা। এবং সেই চলন এবং অঙ্গ চালনার মধ্যে যে তন্ত্র নিয়ে আলাপ করা হয় সেটার নাম হচ্ছে কঙ্কাল তন্ত্র। কি তন্ত্র? কঙ্কাল তন্ত্র। প্রথমে যে প্রশ্নটা তোমার লাগবে সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি হয়? কঙ্কাল তন্ত্র ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। বলো কোত্থেকে তৈরি হয়? মেসোডার্ম। কি নাম? মেসোডার্ম। একটা প্রশ্ন, এটা মেডিকেল কোশ্চেন। 2 নাম্বার, কঙ্কাল তন্ত্র 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। কি কঙ্কাল? কঙ্কাল মানে যে দৃঢ়তা দিবে। আমার শ্বাসনালীও তো আমাকে দৃঢ়তা দেয়। এই যে দেখো, আমি যদি দাঁতগুলো সরিয়ে ফেলি, আমার চোয়াল দুইটা কিন্তু থাকবে না, শূন্যে ভাসবে মনে হবে, দৃঢ়তা নাই। আমার নখগুলো তুলে ফেললে আমার আঙ্গুলগুলো দিয়ে আমি দৃঢ়তা পাবো না, কেমন লুজ লুজ হয়ে যাবে আঙ্গুলগুলা। এই জন্য নখ, দাঁত, শ্বাসনালীর তরুণাস্থি এরা সবাই কঙ্কালের অংশ। তবে কেউ তো অস্থি না, কেউ কি না? অস্থি না, এই জন্য রিয়েল কঙ্কাল না। রিয়েল কঙ্কাল হচ্ছে এটা, এটার নাম অন্তঃকঙ্কাল, কারণ এটা খালি চোখে দেখা যায় না। আর এটা বহিঃকঙ্কাল, কারণ এগুলা খালি চোখে দেখা যায়। সেগুলো কি কি? দাঁত, নখ। দাঁত, নখের মধ্যে নখটা পুরোটা এক্টোডার্ম থেকে আসে,
আর দাঁতের একটা অংশ অ্যাক্টোডার্ম থেকে, একটা অংশ মেসোডার্ম থেকে, একটা অংশ অ্যান্ডোডার্ম থেকে। মনে আছে কিনা দেখি। দাঁতের বাইরের অংশ যেটা সাদা সেটার নাম এনামেল, সেটার নাম কি? এটা অ্যাক্টোডার্ম থেকে। এটা কোত্থেকে? তারপরের অংশটা হচ্ছে মেসোডার্ম, এটার নাম ডেন্টিন, এটার নাম কি? তারপরটা অ্যান্ডোডার্ম থেকে আসে, এটার নাম হচ্ছে পাল্প, এটার নাম কি? পাল্প। পাল্প মানে মজ্জা, পাল্প মানে কি? মজ্জা। এই তিনটা জিনিস। সুতরাং দাঁতের মধ্যে একটা অংশ অ্যাক্টোডার্ম থেকে আসে, পুরোটাই কিন্তু মেসোডার্ম নয়। আর নখটা অ্যাক্টোডার্ম থেকে। তো বহিঃকঙ্কাল মিক্সচার। তারপর এটা হচ্ছে কি? স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল, এটাও কিন্তু মেসোডার্ম না। ট্রাকিয়া বা শ্বাসনালী বা শ্বসনতন্ত্র এগুলো সবগুলো অ্যান্ডোডার্ম থেকে। বলো কোত্থেকে? অ্যান্ডোডার্ম থেকে। কিন্তু আমরা যেটাকে কঙ্কাল হিসেবে কাউন্ট করি সেটার নাম কি? এটা কোত্থেকে? মেসোডার্ম থেকে। যদি তোমাকে এমনি এরকম কোশ্চেন করে যে কঙ্কাল তন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি হয়, মেসোডার্ম বলবা। কি বলবা? মেসোডার্ম বলবা। আর স্পেসিফিক বলে দিলে তো স্পেসিফিক আনসারে যেতে পারবো আমরা। আর এগুলা সব আমরা জানি। দ্রুত আমাকে একটু বলে দাও যে আমাদের মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি নিয়ে জন্মায়? দেখো 300টা অস্থি নিয়ে জন্মায় বলছে না, কিন্তু লেটেস্ট এডিশনে গাজী আজমলে, সেটা আমরা আগামী ক্লাসে ক্লিয়ার করবো, 270টা বলছে। কয়টা বলছে? তার মানে এখন আমরা 300 দাগাবো না, এখন আমরা দাগাবো কত? 270। অর্থাৎ যদি এরকম প্রশ্ন আসে মানব শিশু জন্মের সময় কয়টি অস্থি নিয়ে জন্মায়, অপশনে যদি 300 না থাকে 270 থাকে, তোমার অপশনে যদি 270 না থাকে 300 থাকে, তখন তুমি 300 দাগাবা। কিন্তু যদি 270 300 দুইটাই থাকে, আমাদের নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে প্রশ্নটা করার আগে লেটেস্ট কোন বইটা বের হয়েছে সেই বইয়ে কোন মানটা আছে সেটাই ফলো করতে হবে। এটা নিয়ম। যেহেতু লেটেস্ট অনুসারে 270 আর 300 থাকলেও আমাদেরকে 270 দাগাতে হবে। 270 না থাকলে 300 দাগাবা। 300 কিন্তু আলিমের বই, আর 270 হচ্ছে আজমলের লেটেস্ট বই। খেয়াল করো, 300 দেখেই কিন্তু আজমল একসময় শুধু 300 করছিল। তো এখন আমরা আমরা আছি আর কি, আমরা এরকম ফুটবলের মতো ঘুরবো শুধু। এখন এই যে পরিণত অবস্থায়, দেখো পরিণত অবস্থায় অস্থি সংখ্যা কত? 206। যদি তোমাকে বলে যে মানব দেহে অস্থির সংখ্যা কত, মানব দেহে অস্থির সংখ্যা কত? 206। জন্মের সময় কত? 270। শেষ। 270 না থাকলে 300। শেষ। এবার এদেরকে আমরা দুই ভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। অক্ষ বরাবর, উপাঙ্গিক। অক্ষ বরাবর কি কি? করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। উপাঙ্গিক কি? এই যে উপাঙ্গিক। উপাঙ্গিক হচ্ছে এখানে হচ্ছে বক্ষ অস্থি চক্র, আর এটা হচ্ছে বাহু। বক্ষ অস্থি চক্র, বাহু। আর এখানে হচ্ছে শ্রোণী চক্র, পা। ঠিক আছে? এখন আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে, সবগুলো সম্পর্কে। আগে একটা একটা ক্লিয়ার করি। প্রশ্ন আসতে পারে এরকম, নিচের কোনটি অক্ষীয় কঙ্কালের অংশ? নিচের কোনটি উপাঙ্গিক কঙ্কালের অংশ? অক্ষীয় কঙ্কালের অংশ কি কি আমরা জানি? করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। এখানের মধ্যে অক্ষীয় কঙ্কালের মধ্যে অস্থি সংখ্যা হচ্ছে 80। কত? আর উপাঙ্গিক কঙ্কালের মধ্যে 206 থেকে মাইনাস করলে কত হয়? 126। ওই 80-র মধ্যে করটি 29টা, মেরুদণ্ডের 26টা, এমনি 33টা অস্থিখণ্ড নিয়ে গঠিত। পরে পরিণত অবস্থায় কয়টা হয়ে যায়? আর বক্ষপিঞ্জর হচ্ছে 25, মোট 80। আবার উপাঙ্গিক কঙ্কালের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে উপরের এগুলাকে আমরা বলবো ঊর্ধ্বাঙ্গ, নিচের এগুলাকে বলবো নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গের মধ্যে এখানে হচ্ছে বক্ষ অস্থি চক্র আর বাহু, আর ওখানে শ্রোণী চক্র এবং পা। তো বক্ষ অস্থি চক্রের মধ্যে অস্থি হচ্ছে কি কি জানো? এই যে এখানে একটা অস্থি আছে, নাম হচ্ছে এই যে কলারের নিচে থাকে, কলার বোন বলি, নাম কি বলতো? ক্ল্যাভিকল। আমি ক্লু দিব, তোমরা অস্থির নামটা বলিও। তারপরে এটা আবার ছেলেদের ক্ষেত্রে কলার বোন, মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন। এবং এদিকে একটা অস্থি আছে চারটা 3 কোণা, কাঁধের অস্থি বলা হয়, এটার নাম কি? স্ক্যাপুলা। এটার সাথে হিউমেরাস যুক্ত থাকে। কে যুক্ত থাকে? এই যে স্ক্যাপুলা। তো স্ক্যাপুলা একটা, এদিকে একটা, দুইটা, ক্ল্যাভিকল দুইটা, মোট 4টা। তাহলে বলো বক্ষ অস্থি চক্রের অস্থি সংখ্যা কত? 4। তারপরে বাহু। বাহু, বাহুর মধ্যে এখানে এটা হচ্ছে হিউমেরাস একটা, এখানে রেডিয়াস আলনা দুইটা, 2 আর 1 3। আর এখানে হচ্ছে এটার নাম হচ্ছে হাত। এটার নাম কি? এটার নাম হাত। আমরা এটাকে হাত বলি না, এটা হচ্ছে বাহু। আর এটা হাত। আমরা হ্যান্ডশেক বলি না, এই যে হ্যান্ডশেক, হাতের যে অংশটা আমরা হ্যান্ডশেক করি, এই যে একটু এটা আটা দিই একটু, এটা হচ্ছে হাত। এই হাতের খেয়াল করো, এই হাতের যে জায়গায় আমরা ঘড়ি পড়তেছি, এই যে এই গোড়াটা, হাতের একদম গোড়াটা, এই দেখো, এটা হচ্ছে কবজি। বলো এটার নাম কি? রিস্ট। এবং এই কবজির পরের এই তালু যেটা আছে না, এটাকে বলা হয় করতল। বলো কি তল? আমরা করতালি বলি না, যে করতালি দেয়া, এই যে করতালি দিচ্ছি, করতালি দেন, এই যে করতল।
তারপর এগুলো আঙ্গুল। এগুলো কি শুনো, এখানে কবজি অস্থিগুলোকে বলা হয় কার্পাল, এখানে করতল অস্থিগুলোকে বলা হয় মেটাকার্পাল, এখানে আঙ্গুল এগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস, এবং এখানে হচ্ছে 8টা, এখানে 5টা, 8 5 13, মানে কার্পাল 8, মেটাকার্পাল 5, আর ফ্যালাঞ্জেস 14। এটা দিয়ে জানো 14। এই যে এখানে 3টা করে 12টা, এদিকে 2টা, মোট কয়টা? 14টা। 14 5 19, 19 আর 8 27, তার মানে হাতের অস্থি 27। হাতের অস্থি কত? এটা হচ্ছে সম্মুখ বাহু। বলো কি বাহু? এই যে বাহুটাকে ভাঁজ করলে এটা সামনে আসে, এই জন্য এটা সম্মুখ বাহু। রেডিয়াস আলনা 2, 7 7 2 29। ঊর্ধ্ব বাহু হিউমারাস 1, 30, 30 30 60, এদিকে 4 64। ঊর্ধ্বাঙ্গের অস্থি সংখ্যা কত? তার মধ্যে বক্ষ অস্থি চক্রে 4 আর বাহুতে কত? 60। এবার দেখো নিচে যে শ্রোণী অস্থি, শ্রোণী অস্থির মধ্যে, এই শ্রোণী অস্থির মধ্যে এই যে এদিকে দেখো, এগুলো হচ্ছে শ্রোণী অস্থি। এগুলো কি অস্থি? দুইটা শ্রোণী অস্থি। দুইটা শ্রোণী অস্থি যখন এক হয় এটার নাম শ্রোণী চক্র। এটার নাম কি চক্র? এটা আমাদের কয়টা আছে? এই যে এই যে এই যে ফুল জিনিসটা ঘুরতেছে, তো এটা দুইটা আছে কারো? এটা একটা। এটা কয়টা? একটা। শ্রোণী অস্থি চক্র বা শ্রোণী চক্র। এটা শ্রোণী গহ্বর। এটা নারীদের চেয়ে, নারীদের কাছে একটু চওড়া, কারণ এখানে জরায়ু থাকে। পুরুষের ক্ষেত্রে একটু সরু। ব্যাস। এখন এই যে শ্রোণী চক্র, এটা একটা, কিন্তু এটা কয়টা? এটা শ্রোণী অস্থি। আর এটা, এটা দেখো গন্ডগোল লাগাবে না। শ্রোণী অস্থি কয়টা? শ্রোণী অস্থি চক্র কয়টা? চক্র মানে একাধিক অস্থি একসাথে গেল। এখন এই এখানে দুইটা অস্থি, এখানে কয়টা অস্থি? দুইটা অস্থি। তারপর এবার আসো, এটার থেকে এখানে পা নামছে। পা হচ্ছে এরকম। এটা ঊর্ধ্ব বাহু না? এটা ঊর্ধ্ব পা। এটা সম্মুখ বাহু না? ওটা নিম্ন পা। এখানে হিউমেরাস না? ওখানে ফিমার। এখানে রেডিয়াস আলনা না? ওখানে টিবিয়া ফিবুলা। ইজি জিনিস, এটা একদম ক্লাস 8 পড়া। তারপরে হচ্ছে এবার আসো এখানে, এখানে যেমন হাত, ওখানে তেমন তেমন চরণ। বলো কি বললাম? চরণের, হাতের এখানে যেমন কবজি, ওখানে হবে গোড়ালি। এখানে করতল, ওখানে পদতল। এখানে আঙ্গুল, ওখানে আঙ্গুল। ঠিক আছে। এখন এখানের অস্থিগুলাকে আমরা বলি কার্পাল, ওগুলোকে বলবো টার্সাল। এগুলা মেটাকার্পাল, ওগুলা। পার্থক্য কোন জায়গায়? এক জায়গায়। এখানে কার্পাল 8টা, ওখানে টার্সাল 7টা। একটা কমে গেছে না? সে একটা আবার প্যাটেলা দিয়ে ফিল আপ হয়ে গেছে। এখানে আবার প্যাটেলা নাই, এখানে প্যাটেলা আছে। তার মানে বাহু আর পায়ের মধ্যে সেম সেম, শুধু বক্ষ অস্থি চক্র 4 আর শ্রোণী চক্র 2। মানে এদিকে 2 কমে গেছে। কোন দিকে 2 কমে গেছে? এই যে শ্রোণী দিয়ে 2 কমে গেছে। তার মানে এই জন্য এটা 64 জায়গায় কত হয়? 62 হয়। তুমি হিসাব করো না। এই দেখো পায়ের, পায়ের এটা মনে করো পা। এখানে ফ্যালাঞ্জেস 14, মেটাটার্সাল 5, 14 আর 5 কত? 19, টার্সাল 8 না 7, 19 আর 7 26। তাহলে চরণের অস্থি 26। চরণের অস্থি কত? 26। তারপর হচ্ছে টিবিয়া ফিবুলা 2, 28, প্যাটেলা 1, 29, ফিমার 1, 30, 30 30 60 হয়েছে তো। তাহলে নিম্নাঙ্গের অস্থি সংখ্যা 62 হিসাব আমরা জানি। আমাদের এখন কষ্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অস্থির মধ্যে এমন কি ফিচার আছে, এমন কোন শব্দটা আছে যেটা পরীক্ষায় আসে, আর বৃহত্তম, ক্ষুদ্রতম, এই টাইপের কিছু আছে কিনা। এবং কোন অস্থি, যেহেতু এটা কঙ্কাল তন্ত্র এবং অনেকগুলো অস্থি একসাথে যুক্ত হয়েই কাঠামোটা তৈরি করে, একটার সাথে আরেকজনের সংযোগ আছে, কার সাথে কে সংযুক্ত হয় এটা বেশি জরুরি। কার সাথে কে সংযোগ মানেই হচ্ছে আরো 3টা জিনিস চলে আসছে, 3টা জিনিস আসছে, 3টা জিনিস। সংযোগ মানে অস্থি সন্ধি। সংযোগ মানে কি? কার সাথে কে সংযোগ মানে অস্থি সন্ধি আসছে। অস্থির সাথে অস্থি মনে রাখবা, অস্থির সাথে অস্থি, এই যে এই জিনিসটা দিয়ে মনে রাখবা। কি লিখলাম? আলিয়া। আতে হচ্ছে অস্থি, লিতে হচ্ছে লিগামেন্ট, আর আতে হচ্ছে অস্থি। তাহলে বলতো অস্থির সাথে অস্থিকে যুক্ত করে কে? শেষ। এই যে লিগামেন্টের কথা চলে আসছে, তারপরে যুক্তের কথা যেহেতু বলছে, অস্থির সাথে তো পেশিও যুক্ত থাকে। অস্থির সাথে কে যুক্ত থাকে? তো অস্থির সাথে অস্থিতে লিগামেন্ট চলে আসছে, তাহলে অস্থির সাথে পেশি আর বাকি আছে কে? টেন্ডন। কে বাকি আছে? টেন্ডন। টেন্ডনের বাংলা হচ্ছে কন্ডরা। কি ডরা? কন্ডরা।
তাহলে বলো তো এই অস্থির সাথে অস্থিকে যুক্ত করে কে? অস্থির সাথে পেশিকে যুক্ত করে কে? আবার তোমরা জানো তরুণাস্থি নামে একটা জিনিস আছে যেটা দুই অস্থির সংযোগস্থলে থাকে। দুই অস্থির কই থাকে? সংযোগস্থলে থাকে। জেনে রাখো এগুলো আসলে তরুণাস্থি। এগুলো আসলে কি? তরুণাস্থি। সবচেয়ে শক্তিশালী তরুণাস্থি। বিশেষ করে লিগামেন্টের তরুণাস্থি গুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী তরুণাস্থি। ফাইব্রো কার্টিলেজ বলে এগুলাকে। কি কার্টিলেজ বলে? ফাইব্রো কার্টিলেজ। মনে রাখবা। এবং এই লিগামেন্টে যদি ছিঁড়ে ছিঁড়ে যায়, মচকে যায়, সেটাকে আমরা বলি মচকানো। সেটাকে আমরা কি বলি? মচকানো। ইংরেজিতে আমরা বলি স্প্রেইন। কি বলি? স্প্রেইন। এটার চিকিৎসা হচ্ছে রাইস। কি ট্রিটমেন্ট বলো না? রাইস ট্রিটমেন্ট জীবনে শুনো নাই? অর্ধের সাথে রাইস আছে। অর্ধের সাথে যে রাইস আছে জানো? কোনো বইয়ে কোনো অধ্যায়ে রাইস নাই, কিন্তু অর্ধের সাথে রাইস আছে। তারপর হচ্ছে এখানে এই টেন্ডন থেকে আরেকটা কথা আছে। সিসাময়েড অস্থি নাম শুনছো? যেমন প্যাটেলা। যেমন কি? প্যাটেলা। প্যাটেলা হচ্ছে বড়, সবচেয়ে বড় সিসাময়েড। যেমন প্যাটেলা। তারপর পিসিফর্ম। এই তো, এরা অধিক চাপ নিতে পারে। এরা অধিক চাপ নিতে পারে। তো আমরা যেহেতু এগুলো আলাপ করতেছি, এগুলো রিলেটেড আরো কিছু কথাবার্তা বলে দিলাম আর কি। বুঝা গেছে? তো আমাদের এখানে যেহেতু এরা হচ্ছে তরুণাস্থি, এরা হচ্ছে কি? তরুণাস্থি। তরুণাস্থির আমরা যদি বলো যে স্যার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া কোনগুলা মেডিকেলের জন্য, তুমি যদি আমাকে বলো যে স্যার আমার সময় আছে 20 মিনিট, 20 মিনিট পরে আমার বাসা থেকে বেরো যেতে হবে, আমি এই অধ্যায়টা পড়ি নেই, আমাকে বলেন 20 মিনিট আমি কি পড়ে যেতে পারি? একদম সিম্পল। তুমি এই অধ্যায়ের সব পার্থক্য পড়ে ফেলবা। কি পড়ে ফেলবা? পার্থক্য আছে না, হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি, তারপর হচ্ছে যে অস্থি তরুণাস্থির পার্থক্য, এটা পড়ে ফেলবা। আর তরুণাস্থির এক্সাম্পল। কিসের এক্সাম্পল? তরুণাস্থির এক্সাম্পল। এই তরুণাস্থি থেকে আমরা এই তরুণাস্থির পড়াগুলো অবশ্যই আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। আগে আমরা আজকে কঙ্কাল নিয়ে আলাপ করে ফেলবো। এই তরুণাস্থি কিন্তু 4 প্রকার। বলো কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে শ্বেততন্তুময়। বলো কিময়? এটা আমরা আজকে কয়েকবার পাবো। শ্বেততন্তুময়, এটা হচ্ছে অস্থিতিস্থাপক। বলো কি? অস্থিতিস্থাপক। বুঝছো? এই অস্থিতিস্থাপক, এই শ্বেততন্তুময় বা অস্থিতিস্থাপক তুমি 2 জায়গায় পাবা। এই 2 জায়গায় পাবা কোথায় জানো? এই যে এখানে পাবা, দুইটা হিপবোন। এই যে হিপবোন, এই জায়গায় যুক্ত হচ্ছে না? এই যে এই জায়গাটা পাবা। এই যে এটা। আরেকটা হচ্ছে এখানে পাবা। এগুলো হচ্ছে কশরুকা। এই কশরুকার, 2 কশরুকার মাঝখানে একটা চাকতি থাকে। এটার নাম হচ্ছে আন্তঃকশরুকীয় চাকতি। বলো কি চাকতি? আন্ত বা ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। শোনো, এই যে এটা হচ্ছে হিপবোন, এগুলো হচ্ছে পিউবিস। এগুলো কি? এই সংযোগস্থলটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস।
সংযোগস্থলটাকে কি বলা হয়? পিউবিক সিমফাইসিস। খেয়াল করিও, এখানে যে তরুণাস্থিটা থাকে এটা হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। বলো কিময়? শ্বেততন্তুময় তরুণাস্থি। এটাও কি শ্বেততন্তুময় তরুণাস্থি। তাহলে বলো তো শ্বেততন্তুময় তরুণাস্থি তুমি কোথায় কোথায় পাবা? দুইটা পিউবিসের সংযোগস্থলে আর দুইটা কশেরুকার সংযোগস্থলে। আর এখানে যেহেতু অস্থিসন্ধির কথা বলা হচ্ছে, অস্থিসন্ধি হচ্ছে এটা, দুইটা পিউবিসের সংযোগস্থলের অস্থিসন্ধির নাম কি? পিউবিক সিমফাইসিস। এই যে সিমফাইসিস, এই অস্থিসন্ধির নামও কি? সিমফাইসিস। তাহলে চারটা মারাত্মক ইম্পর্টেন্ট এমসিকিউ আমাকে বলবা, আমি প্রশ্ন করব, তোমরা বলবা, রিভিশন ছাড়া যাতে মনে থাকে। দেখি বলো, দেখাই বলি, এদিকে দেখো, দুইটা অস্থি সংযোগ হচ্ছে, এই সংযোগটার নাম কি? পিউবিক। এই অস্থিসন্ধিটার নাম কি? সিমফাইসিস অস্থিসন্ধি। বলো কি অস্থিসন্ধি? ওকে, একটা। 2 নাম্বার, এই দুই অস্থির সংযোগস্থলে কি কিছু আছে? কি আছে? তরুণাস্থি। কি তরুণাস্থি? শ্বেততন্তুময় তরুণাস্থি। শেষ। তৃতীয় কোশ্চেন, দুইটা মেরুদণ্ডের দুইটি অস্থির সংযোগস্থলে কি থাকে? এটা একটা কি মেডিকেল কোশ্চেন। মেরুদণ্ডের দুটি কশেরুকার যে জয়েন্ট সেই জয়েন্টের নাম কি? মানে তুমি সিমফাইসিস দেখলেই সেখানে কি তরুণাস্থি পাবা? শ্বেততন্তু। এবং তুমি সারা দেহের মধ্যে ঘুরে ফিরে প্রশ্নের মধ্যেও এই দুই জায়গায় পাবা, আর কোথাও পাবা না। এটা অস্থিসন্ধির মধ্যে আমরা এই ছবিটাতে ফেরত আসবো, তরুণাস্থি পড়ার সময়ও আমরা এই ছবিতে ফেরত আসবো। আচ্ছা, এটা এখান থেকে আলাপ হচ্ছিল। আমরা এখন তাহলে আমরা আবার আমাদের টপিকে যাই। আমরা প্রথমে অক্ষীয় কঙ্কালের মধ্যে ছিলাম। অক্ষীয় কঙ্কালের মধ্যে আছে হচ্ছে, অক্ষীয় কঙ্কালের মধ্যে শুরুতে আছে এটা কি? এটা কি? আমরা একটু দেখবো আমাদের এগুলো সব পড়া আছে কিনা। এটার নাম কি? করোটি। ইংরেজিতে স্কাল। ইংরেজিতে কি? এখানে 29টা অস্থি। কয়টা অস্থি? 29টা অস্থি। খেয়াল করিও, এটাকে আমরা অনেক ভাগে ভাগ করি, তবে প্রধানত 2 ভাগ। একটা করটিকা, এখানে 8টা অস্থি, ইংরেজিতে বলা হয় ক্রেনিয়াম। কি নাম? এই করটিকা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের থাকে বলে ভার্টিব্রাটার অপর নাম ক্রেনিয়েটা। ভার্টিব্রাটার অপর নাম কি? এটার ভিতরে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। কে সুরক্ষিত থাকে? আচ্ছা, তারপর এই জিনিসটা হচ্ছে মুখমণ্ডল। এখানে 14টা অস্থি। বলো কয়টা অস্থি? 14টা অস্থি। তারপরে এছাড়া এখানে আছে কান। এখানে কি আছে? কান। কানের 2টা। কান কয়টা? 2টা। প্রতি কানে 3টা করে, মোট 6টা অস্থি। তারপরে হা করলে জিহ্বা বের হয়। জিহ্বার গোড়ায় একটা অস্থি আছে, হাইওয়েড অস্থি। কি অস্থি? ইউ আকৃতির একটা অস্থি, সেটা একটা। তাহলে 1 2 কানে 3 3 6 6 1 7 7 14 21 21 আর 8 29। এই 8টা অস্থির নাম কি? ফ্রন্টাল, প্যারেটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। আর 2টা আছে, স্ফেনয়েড এবং এথময়েড। এদের মধ্যে ফ্রন্টাল কপাল নির্মাণ করে, ফ্রন্টাল সামনে থাকে, এবং এটা আলাদা করলে হয় বড় ঝিনুকের মতো। বড় কিসের মতো? শেষ। এরপর টেম্পোরাল আছে না? টেম্পোরাল হচ্ছে শ্রবণাঙ্গ থাকে এখানে। শ্রবণাঙ্গ কই থাকে? টেম্পোরালে থাকে। এটা মেডিকেল কোশ্চেন। শ্রুতিনালী এখানেই থাকে, মেডিকেল কোশ্চেন। শ্রবণ কেন্দ্র এই জায়গাতেই থাকে। তারপরে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, অক্সিপিটাল। এখানে একটা ছিদ্র আছে, নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। কি নাম? ফোরামেন ম্যাগনামের বাংলা হচ্ছে মহাবিবর। এটার ভিতরে ব্রেইন থাকে 1.36 কেজি। বলো কয় কেজি? সেই ব্রেইনের মাত্র 35 গ্রাম। বলো কয় গ্রাম? চিকন সরু হয়ে এই ছিদ্র দিয়ে বের হয়ে মেরুদণ্ডে ঢুকে। কোথায় ঢুকে? মেরুদণ্ডে ঢুকে। মেরুদণ্ডের কোথায় ঢুকে? ভার্টিব্রাল ক্যানেল। বলো কি ক্যানেল? এটা আবার আরেক কাহিনী। দেখো, এই যে কনফিউশন, দেখো তোমাদের কনফিউশন হচ্ছে এটা, ভার্টিব্রাল ফোরামেন
এগুলোর মধ্যে তোমাদের কনফিউশন হয়, এই তিনটা জিনিসের মধ্যে। এই তিনটা জিনিসের মধ্যে কনফিউশন হওয়ার আসলেই স্বাভাবিক। নামের মধ্যে এই বয়সে মানে ইন্টার লেভেলের যে কোনো স্টুডেন্টের এটা কনফিউশন হবেই, কিন্তু কনফিউশন তুমি ক্লিয়ার করবে না কেন? আসো ক্লিয়ার করি। এই দেখো, এটা যদি হয় তোমার একটা কশেরুকা, আমরা সবাই চিনি কশেরুকাটা। এই যে কশেরুকার, এটার নাম ট্রান্সভার্স প্রসেস। কি প্রসেস? এটার নাম স্পাইনাস প্রসেস, এটার নাম ল্যামিনা, এটার নাম পেডিকল। কি নাম? এই পুরো জিনিসটাকে বলা হয় আর্চ, এটাকে বলা হয় বডি। আর্চ আর বডিকে যুক্ত করছে কে? পেডিকল। কে কে যুক্ত করছে? পেডিকল। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটার নাম কি? ভার্টিব্রাল ফোরাম। একটা কশেরুকা, তার মধ্যে যে ছিদ্রটা আছে আর্চ আর বডির সংযোগস্থলে, সেটার নাম ভার্টিব্রাল ফোরামেন। সেটার নাম কি ফোরামেন? ভার্টিব্রাল ফোরামেন। ইজি। এটা কি? কশেরুকাকে একটা আমাদের 33টা, কয়টা? 33টা কশেরুকা একটার সাথে একটা যুক্ত হয়ে তৈরি করে মেরুদণ্ড। তৈরি করে কি? মেরুদণ্ড। এই মেরুদণ্ড যখন তৈরি করলো, এই যে এটা, এই যে বিশাল মেরুদণ্ড, 70 সেন্টিমিটার লম্বা পুরুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নারীতে 60 সেন্টিমিটার। নারীতে কত? 60 সেন্টিমিটার। এটা নমনীয়। এটা কি? এবং স্থিতিস্থাপক। নমনীয় স্থিতিস্থাপক মানে কি? আমাদের মেরুদণ্ড কিন্তু এরকম একদম সোজা না, হ্যাঁ, এটা একটু বাঁকানো, এবং এটা চাইলে আমরা আরো বাঁকাতে পারি। দেখো না, এই যে বাঁকালাম, এই যে এই যে বাঁকাচ্ছি না? এটা যদি না হইতো তাহলে আমরা কিন্তু মুভমেন্ট করতে পারতাম না। সুতরাং নমনীয় মেরুদণ্ড কি? নমনীয়। আরো আছে, এই যে সবগুলা কশেরুকা যখন একটার উপর একটা বসবে, এই দেখো না, একটার উপর একটা বসবে, তখন সবগুলো ফোরামেন একটার উপর একটা বসবে না? সেম। সবগুলো ফোরামেন যখন একটার উপর একটা বসবে, তখন সেখানে একটা সুড়ঙ্গ তৈরি হবে। সেখানে একটা কি তৈরি হবে? সুড়ঙ্গ। বড় একটা সুড়ঙ্গ তৈরি হবে। এই দেখো না, বড় একটা সুড়ঙ্গ তৈরি হবে। এই যে দেখছো, আমি 3টা অস্থি দিয়ে দেখাচ্ছি, এগুলো সবগুলো দিয়ে হবে। এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল। এটাকে কি বলা হয়? ভার্টিব্রাল ক্যানেল। এটা হচ্ছে সবগুলা সবগুলা যখন একটার সাথে একটা বসবে, তখন সেটার নাম হবে কি? ভার্টিব্রাল ক্যানেল। এবং এই ভার্টিব্রাল ক্যানেলে স্পাইনাল কর্ড থাকবে। বলো কি থাকবে? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, এবং রক্তনালী থাকবে। এবং কি থাকবে? রক্তনালী। আমার মনে হয় এটা নিয়েও কারো কোনো সমস্যা নাই। ভার্টিব্রাল ক্যানেল নিয়েও কারো কোনো সমস্যা নাই, কিন্তু এটা নিয়ে সমস্যা আছে। এটা নিয়ে বইও একটু গন্ডগোল করে লিখছে। ইন্টার ভার্টিব্রাল ফোরামেন জিনিসটা কি? শোনো, প্রত্যেক কশেরুকার, এদিকে দেখো, যারা যতটুক দেখা যায় আর কি, হ্যাঁ, প্রত্যেক কশেরুকার এই যে এই উঁচু উঁচু দুইটা অংশ দেখছো? এই যে চোখা 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 দুইটা অংশ, এই যে আমার আঙ্গুলের পাশ দিয়ে দেখো, আছে না? এই চোখা, এই দুইটা অংশ, এই চোখা এই দুটো অংশ, এগুলোকে বলা হয় সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। কি নাম? প্রসেস মানে বর্ধিতাংশ। প্রসেস মানে কি অংশ? আর্টিকুলার মানে সংযোজী। আর্টিকুলার মানে কি? আর্টিকুলার শব্দের অর্থ হচ্ছে যোগ হওয়া। কি হওয়া? সংযুক্ত হওয়া। তারপরে প্রসেস মানে বর্ধিতাংশ। হ্যাঁ, সুপেরিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে। কশেরুকাগুলো যেহেতু একটার উপর আরেকটা বসবে, ধরো আমি একটা কশেরুকা, আমি নিচের কশেরুকার উপরে বসছি, আমার উপরে আরেকজন বসবে না? তো আমার নিচেও আছে কশেরুকা, আমার উপরেও আছে কশেরুকা। তো এরকম যদি হয়, তো আমি নিচের কশেরুকার সাথেও যুক্ত হব, উপরের কশেরুকার সাথেও যুক্ত হব। তো আমার এই জন্য কিছু আর্টিকুলার প্রসেস আছে। আমার মাথার উপরে কিছু আর্টিকুলার প্রসেস থাকবে, আমার দেহের নিচেও কিছু আর্টিকুলার প্রসেস থাকবে। যেগুলো উপরে সেগুলোর নাম সুপেরিয়র, যেগুলো নিচে সেগুলোর নাম কি? ইনফেরিয়র। যেহেতু দুই সাইড, এই জন্য দুইটা দুইটা করে থাকবে, উপরে দুইটা নিচে দুইটা, তার মানে এক জোড়া এক জোড়া। কয় জোড়া? কয় জোড়া? এক জোড়া এক জোড়া। উপরে এক জোড়া, সেগুলোর নাম সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। নিচে এক জোড়া, সেগুলোর নাম হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। নিচের গুলা হালকা হালকা করে বোঝা যাচ্ছে এখানে। এখন খেয়াল করো, একটা যখন আরেকটা কশেরুকার উপর বসবে, তুমি একটু আক্কেল খাটাও, চিন্তা করো, চোখ বন্ধ করে চিন্তা করো। একটার একটার মাথার উপরে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে কি? ইনফেরিয়র। তাহলে দুইটা যখন যুক্ত হবে, এটাকে হয় না যে একটার ইনফেরিয়রের সাথে তার নিচেরটা সুপেরিয়র যুক্ত হবে, আর একটার সুপেরিয়র সাথে তার উপরেরটার কি যুক্ত হবে? ইনফেরিয়র যুক্ত হবে।
তো ফলে সুপিরিয়র ইনফিরিয়র যখন যুক্ত হবে এরকম একটার সাথে একটা যখন এরকম যুক্ত হবে, তখন দেখো এই যে এইভাবে যখন যুক্ত হবে, উপর থেকে এটা আসছে, উপর থেকে এটা আসছে, দেখো না, উপর থেকে এটা আসছে, নিচের থেকে এটা আসছে, তাহলে এখানে একটা ছিদ্র হইলো না? সেম এদিকেও একটা হবে, উপর থেকে এটা আসছে, নিচের থেকে এটা আসছে, ফলে এটা এখানে একটা ছিদ্র হবে। এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে দুই পাশে দুইটা ছিদ্র সৃষ্টি হবে যদি দুইটা কশরেখা একটার সাথে একটা যুক্ত হয়। আলাদা হলে আর হবে না, যুক্ত হলে হবে। তো এই জন্য এখানে দেখো, এই যে এখানে, এই যে এখানে খেয়াল করো, এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। এটা কি ক্যানেল? এদিক দিয়ে স্পাইনাল কর্ড গেছে, এই দড়িটা যেদিক দিয়ে গেছে, কিন্তু সাইড দিয়ে দেখো তো, এই যে সাইডে দেখো তো, এই যে একটা ছিদ্র আছে কিনা, এদিকে আরেকটা ছিদ্র হয়েছে কিনা, এই যে দেখো, এদিকে আরেকটা ছিদ্র, এদিকে আরেকটা ছিদ্র, সেম এদিকে একটা হবে। কিন্তু এদিকে যদি এটা আমি জোড়া লাগাই, এই যে হয়েছে, হয়েছে না? সেম এদিকেও হবে, এই পাশেও হবে। বুঝতে পারছো? এইগুলোকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এগুলোকে কি বলা হয়? এদিক দিয়ে এই স্পাইনাল কর্ড যেটা এদিক দিয়ে ঢুকছে না, এদিক ঢুকছে না, এখান থেকে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে স্নায়ু বের হয়। কি বের হয়? স্পাইনাল নার্ভ। বলো কি নার্ভ? তাইলে স্পাইনাল নার্ভগুলো এভাবে বের হয়। এই যে এটা যদি হয় তোমার, এই যে এটা হচ্ছে, এটা ভার্টিব্রাল ক্যানেল, তো এটা ভার্টিব্রাল ক্যানেল, তো তো এটাতে এই যে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে এরকম এরকম কতগুলা ছিদ্র বের হয়, সেদিক দিয়ে কি বের হয়? স্পাইনাল নার্ভ। কি বের হয়? স্পাইনাল নার্ভ। তাহলে এখানের মধ্যে এই যে জিনিসটা আছে না, এটার নাম কি? ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই যে এটার নাম কি? নীলকালি ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আর এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে স্পাইনাল নার্ভ। বলো কি নার্ভ? স্পাইনাল নার্ভ। সাথে কি থাকবে? রক্তনালী। আর এই জিনিসটা কেমনে তৈরি হয়? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস যোগ ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস মিলে হয়। আর এটা কেমনে হয়? সকল ভার্টিব্রাল ফোরামেন মিলে। এই হচ্ছে অবস্থা। এখন এখানে আমরা যে কশরিকাগুলো পাই, এগুলাকে আমরা আবার 5 ভাগে ভাগ করি। 5 ভাগে ভাগ করব একটু পর, এখন না। আমাদের এই এই মেরুদণ্ডের প্রথম অস্থিটার নাম হচ্ছে এটা, এটার নাম হচ্ছে অ্যাটলাস। এটার নাম কি? এর উপরে ও বসে থাকে। এর উপরে কে বসে থাকে? অক্সিপিটাল বসে থাকে। কে বসে থাকে? অক্সিপিটাল বসে থাকে। এটা এমসিকিউ তো আসে। তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে, মানে অক্সিপিটালের ফোরামেন ম্যাগনাম দিয়ে এটা বের হয়ে আসে, এই স্পাইনাল কর্ডটা বের হয়ে আসে। স্পাইনাল কর্ড থেকে আবার প্রায় 31 জোড়া স্নায়ু বের হয়। কয় জোড়া? 31 জোড়া। স্পাইনাল নার্ভ কয় জোড়া? 31 জোড়া। আচ্ছা, আমরা আমাদের পড়ায় যাই আবার। তাহলে শোনো, স্প্যানয়েড আছে না, স্প্যানয়েড, আরেকটা হচ্ছে কি অ্যাথময়েড। স্প্যানয়েড আর অ্যাথময়েড সম্পর্কে আমরা কি জানবো? শুনো, ফ্রন্টাল, বলো, অ্যাথময়েড, স্প্যানয়েড। কটা বলছি? এদের মধ্যে ভিতরে ফাঁকা জায়গা আছে, সেখানে বায়ু পূর্ণ থাকে। সেখানে কি পূর্ণ থাকে? এই জন্য এগুলো হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। কি অস্থি? বায়ুপূর্ণর ইংরেজি হচ্ছে নিউম্যাটিক বোন। কি বোন? তাহলে যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোনটি নিউম্যাটিক বোন, আনসার হবে কি কি? ফ্রন্টাল, স্প্যানয়েড, অ্যাথময়েড। আমি আবার টেকনিক্যাল কোশ্চেনও করতে পারি, নিচের কোনটি করটিকার অস্থি। কত সহজ প্রশ্ন। কিন্তু আমি যদি বলি নিচের কোনটি করটিকার নিউম্যাটিক অস্থি, ভেজাল এখানে লাগবে। তুমি শুধু করটিকার অস্থি ধরে করলে কিন্তু উপরে সবগুলো দিয়ে সেরে ফেলবা, কিন্তু আমি তো বলে দিছি করটিকার নিউম্যাটিক বোন। আরো ভেজাল করতে পারি, নিচের কোনটি ক্রেনিয়ামের নিউম্যাটিক বোন। কিসের? ক্রেনিয়ামের। আমি বললাম তো ক্লাস টেস্ট যেগুলো হবে সেগুলোতে পেশাল থাকবে প্রশ্ন, যে স্যার ক্লাস নেবে সেই স্যারই কোশ্চেন করবে, ফিজিক্স কেমিস্ট্রি সহ। কিন্তু তোমার ওই যে উইকলি ইজি হবে,
ইজি এবং মেডিকেল স্ট্যান্ডার্ড, ফুল মেডিকেল স্ট্যান্ডার্ড। মেডিকেলে যেহেতু হাইস্ট উঠে কত 90+, ওটাতেও 90+ ওটার মতোই কোশ্চেন হবে, সেটা তোমার ভালো করাটা জরুরি। তোমার যত ভুল ভ্রান্তি সব আছে সব ডেলি এক্সামে শেষ করতে হবে, উইকলি হবে তোমার একদম সম্পূর্ণ একটা একটা মানে রিজেনারেশন প্রসেস যেন হয় এটা। এখন দেখো এই যে ফ্রন্টাল গেল, ফ্রন্ট এগুলো গেল, এদের মধ্যে আরো কাহিনী আছে। তুমি একটু আরেকবার নামগুলো বলতো, ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, ঠিক না? এদের মধ্যে জোর কে কে? কোনটা ডুয়েল? ডুয়েল প্যারাটাল টেম্পোরাল। তাহলে আমি যদি বলি নিচের কোনটি জোর অস্থি, কি কি? প্যারাটাল টেম্পোরাল, নিচের কোনটি বিজোড় অস্থি, বাকিগুলা শেষ। এবার আসে স্ফেনয়েড এবং এথময়েড নিয়ে আরেকটু আলাপ। স্ফেনয়েড নিয়ে আলাপ। স্ফেনয়েড হচ্ছে প্রজাপতির মতো অস্থি। বলো কিসের মতো অস্থি? বা এইচ শেপড। কি শেপড? এই প্রজাপতি তুমি 3 জায়গায় পাবা, একটা স্ফেনয়েড অস্থি, আর এক হচ্ছে আমাদের এখানে থাইরয়েড অস্থি, থাইরয়েড গ্রন্থি আছে না, থাইরয়েড গ্রন্থি, সেটাও হচ্ছে কি প্রজাপতির মতো। তারপরে স্পাইনাল কর্ড আছে না, এটার প্রস্থচ্ছেদ প্রজাপতির মতো। প্রস্থচ্ছেদ কিসের মতো? 3টাই মারাত্মক ইম্পর্টেন্ট। তুমি দেখো না, সারা জীবন শুনছো গোলাকার, ডিম্বাকার আকৃতি, সব লম্বা খাটো, কিন্তু প্রজাপতি আকৃতির এটা আনকমন না? আনকমন সব আকৃতি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর স্ফেনয়েডের মধ্যে আরো কি আছে? আরো কি আছে সেটা একটু এখনই বলে দিই, আমরা গুছাই যাই, সিরিয়ালি গুছাই যাই। এই অস্থিটা একটু দেখো, এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এদিকে দেখো, এটা কিসের মতো? প্রজাপতির মতো। কে কে? স্প্যানের অস্থি। আমি এগুলো দিয়ে দিব, এগুলো সব তোমাদের গ্রুপে দিয়ে দিব। তারপর থাইরয়েড গ্রন্থি, আর এটা কি? স্পাইনাল কর্ডের প্রস্থচ্ছেদ। এই প্রজাপতিটা দেখো, প্রজাপতির এটা মাথা, এটা লেজ, বড় ডানা ছোট ডানা, তার মানে বড় ডানা 2টা, ছোট ডানা 2টা। এই দুইটাও অনেকটা ডানার মতো। ডানা মানে টেরিক, ডানা মানে কি? কিন্তু ডানা তো না, ডানার মতো। মতো মানে ওয়েট, মতো মানে কি? তাহলে এটার নাম টেরিগয়েড। যেহেতু বর্ধিতাংশ, বর্ধিতাংশ মানে কি? প্রবর্ধন। বর্ধিতাংশের আরেকটা নাম কি? প্রবর্ধন। প্রবর্ধনের ইংরেজি কি? প্রসেস। বর্ধন, এই যে বর্ধিত। তাহলে এখানে বলতো কয় জোড়া প্রসেস? 1 জোড়া বড় ডানা, 1 জোড়া ছোট ডানা, আর 1 জোড়া কি? টেরিগয়েড প্রসেস। তাহলে মোট কয় জোড়া প্রসেস হিসাব করো তো, মোট কয় জোড়া প্রসেস? শেষ। এটা একটা কি বোন? এই নিউমোনিয়া কোথায় হয়? ফুসফুসে হয় না? ফুসফুসে কি থাকে? বায়ু থাকে না? তো বায়ুপূর্ণ মানে নিউমো, বায়ুপূর্ণ মানে কি? নিউমো। এই যে নিউমেটিক বোন। তাহলে আমরা এটা নিয়ে কোনো আলাপার দরকার নাই, শেষ। এবার আসো করটিকার কাজ শেষ। এবার আসো হচ্ছে এই যে মুখমণ্ডল। মুখমণ্ডলের মধ্যে জরুরি অস্থি হচ্ছে এই দুইটা, চোয়াল 2টা, ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়ালে 2টা ম্যাক্সিলা, নিম্ন চোয়ালে একটাই ম্যান্ডিবল। ছোটবেলায় মানে বাচ্চাদের বা ভ্রূণী অবস্থায় নাকি এই 2টা আলাদা থাকে, এই বরাবর, চিন বরাবর, এই বরাবর আলাদা থাকে। ম্যাক্সিলা যে বরাবর আলাদা, এই যে নাকের নিচে 2 দাঁত আছে না, 2টা দাঁত এখানে বড় বড় হয়ে থাকে না, মাঝখানে ফাঁক হয়ে থাকে। ওই 2 দাঁতের মাঝখানে বরাবর কল্পনা করো নাকের এই যে নেজাল সেপ্টাম আছে না, এই বরাবর কল্পনা করো 2টা ম্যাক্সিলা। কয়টা ম্যাক্সিলা? সেম ম্যান্ডিবলও নাকি এরকম 2 ভাগ হয়ে থাকে, পরবর্তীতে ফিউজ হয়ে যায়। কি হয়ে যায়? ফিউজ মানে সংযোগ। ফিউজ মানে কি? সংযোগ মানে অস্থির সংযোগ। অস্থির সংযোগ একটা পড়ছি সিমফাইসিস। কি নাম পড়ছি? এটার নাম এই জন্য সিমফাইসিস। ম্যান্ডিবলের ঠিক এই জায়গাটার নাম কি? সিমফাইসিস। বলো কি নাম? সিমফাইসিস। এগুলো বাহু, এগুলো কি? বাহু। এই বাহুর এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখছো? এটা হঠাৎ করে 90 ডিগ্রি ঘুরে গেছে না, এটাকে বলা হয় অ্যাঙ্গেল। এটাকে কি বলা হয়? এত কিছু তোমাদের জানতে হবে না, তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটি কি? এটা কি চোয়াল? এখানে কয়টা দাঁত? 16টা দাঁত। এখানে দুধ দাঁত কয়টা? 10টা। আমার দুধ দাঁত ভুলে গেছে। দুধ দাঁত কয়টা? 10টা না? 20টা না? 10টা 10টা 20টা। তারপর আরো আছে। এটাই একমাত্র করটির নরনক্ষম অস্থি। করটির একমাত্র নরনক্ষম অস্থি কোনটি? ম্যান্ডিবল নিচে নামলে ডিপ্রেশন। বলো কি নাম? উপরে উঠলে লিভেশন। মনে থাকবে? ডিপ্রেশনে হেল্প করে ডিপ্রেসর ম্যান্ডিবুলা, লিভেশনে হেল্প করে ম্যাসেটার। ম্যাসেটার বা ম্যাসেটর বা মেসিয়েটর। এই যে এটা দাঁড়ি উঠছে এটা। এখন দেখো এই জিনিসটা খেয়াল করিও, এই যে ম্যান্ডিবল, এটা হচ্ছে এই সমগ্র মাথা এটার করটির একমাত্র নরনক্ষম অস্থি। নাম কি? এবার কিছু সত্য মিথ্যা উত্তর দাও, 3টা কোশ্চেন করব। করটিকার একমাত্র নরনক্ষম অস্থি ম্যান্ডিবল, সত্য নাকি মিথ্যা? আমি আর সত্য মিথ্যা জিজ্ঞেস করবো না, তুমি যা সত্য মিথ্যা এরকম উত্তর দিয়ে দিবে। আমি লাইনটা বলে ফেলি। করটিকার একমাত্র নরনক্ষম অস্থি ম্যান্ডিবল। মিথ্যা। করটিকার অস্থি না এটা, করটিকার অস্থি তো এইগুলা। ম্যান্ডিবল কি করটিকার? কেন সত্য বললা? আমি আবারও বলতেছি, তুমি ভুল সব করে যাও,
ভুল সব করে যাও, কিন্তু মূল পরীক্ষা যাতে ভুল না হয়। ভুল করো, ভুল করলে ভালো। তারপর দ্বিতীয় কথা, করোটির একমাত্র নরমক্ষম অস্থি ম্যান্ডিবল, সত্য। মুখমণ্ডলের একমাত্র নরমক্ষম অস্থি ম্যান্ডিবল। দেহের একমাত্র নরমক্ষম অস্থি ম্যান্ডিবল, মিথ্যা। কারণ দেহ মানে তো শুধু এই 29টা না, দেহ মানে তো আরো আছে। এই যে আমি হিউম্যারাস নাড়াচ্ছি, এই যে আমি ফ্যালাঞ্জেস নাড়াচ্ছি, তাহলে একমাত্র নরমক্ষম করোটিকা ম্যান্ডিবল বললে তো হবে না, বুঝতে পারছো? তাহলে আমরা এই জিনিসটাও শিখলাম। তারপর আরো আছে, এখানে দুইটা প্রসেস আছে, এই দেখো না, এই যে এটা, এই আরেকটা, এটার নাম কন্ডাইলয়েড প্রসেস। বলো কি প্রসেস? এটা করোনয়েড প্রসেস, দুইটা প্রসেস। তারপর শেষ, ম্যান্ডিবল শেষ। এখন এখানে আসো ম্যাক্সিলা। ম্যাক্সিলা আরেক বায়ুপূর্ণ অস্থি। কি পূর্ণ অস্থি? বায়ুপূর্ণ অস্থি যতগুলো আছে এখানে, যতগুলো আছে সবগুলোর মধ্যে ম্যাক্সিলাতে যে সাইনাস আছে না, সেটা সবচেয়ে বড় সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস সবচেয়ে বড় সাইনাস। ম্যাক্স মানে বড়, ম্যাক্স মানে কি? এটা দিয়ে মনে রাখবা, প্রাণীবিজ্ঞান অধ্যায় 5 ওই যে সাইনোসাইটিসের মধ্যে আমরা এটা পড়ছিলাম, মনে রাখবা। তারপরে ম্যাক্সিলা হচ্ছে অনিয়ত আকার। বলো কি আকার? ম্যাক্সিলা কয়টা? দুইটা ম্যাক্সিলা মিলে কয়টা দাঁত? 16টা দাঁত। একটা ম্যাক্সিলা কয়টা দাঁত? তাহলে প্রতি ম্যাক্সিলায় দাঁত কয়টি? আর ম্যান্ডিবলে 16টি। ম্যাক্সিলার মধ্যে, ম্যাক্সিলার চারপাশে দেখো না, চার পাশের সাথে সে যুক্ত হতে হয়, এই জন্য তার প্রবর্ধন বা প্রসেসও বেশি। 4 ধরনের। বলো কয় ধরনের? একটা হচ্ছে জাইগোমেটিক, বলো। একটা প্যালাটাইন, অ্যালভিওলার, ফ্রন্টাল। বলো জাইগোমেটিক প্রসেস, প্যালাটাইন প্রসেস, অ্যালভিওলার প্রসেস, ফ্রন্টাল প্রসেস। এগুলো ভুলে যাওয়া স্বাভাবিক, টেকনিক দিলেও ভুলবা। আমি তারপরে টেকনিক দেখাচ্ছি, তোমরা টেকনিক দেখে পড়তে পারো, ওদের ইচ্ছা। এই যে এটা কি প্রসেস? এটা কি প্রসেস? করোনার প্রসেস। এটা ম্যান্ডিবল। আর এটা ম্যাক্সিলার। এই যে প্রসেসগুলো দেখো তো, জামাই পেলো আফা। বলো তো, জামাই পেলো আফা, বলো না। জামাই মানে, পেলো মানে, আ মানে, ফ মানে ফ্রন্টাল প্রসেস। ও, এটা নিয়ে আরেকটা কথা আছে। করোটির সবচেয়ে মজবুত অস্থি, করোটির সবচেয়ে কি অস্থি? মজবুত অস্থি। এতবার খুলে কিনে এটা, করোটির সবচেয়ে মজবুত অস্থি এটা হচ্ছে ম্যান্ডিবল। এটা হচ্ছে কি বলো? ম্যান্ডিবল। মনে রাখবা। শেষ। হাইওয়ের অস্থি কিসের পিছনে? কি শেপ? কয় বছর পর অস্থি হয়? 40। এগুলা জোর ভিজোরগুলা দেখবা। আচ্ছা, এগুলার টেকনিকটাও তোমরা অনেকে জানো, তাও আমি বলি। মুখমণ্ডল অস্থি মনে রাখার কৌশল, মামার জানালায় ভ্রমর পায়। এখানে এগুলা সবগুলার নাম দেয়া আছে। এদের মধ্যে তুমি দেখো ম্যান্ডিবল কয়টা? এটা একটা, আমরা সবাই জানি। শুধু আরেকটা আছে সিঙ্গেল, সেটার নাম ভোমার। সেটার নাম কি? বাকি সব জোর। বাকি সব কি? জোর। শেষ। এরপর এরপর এটা কান। কানের তোমরা শুধু এটা দেখো, এটা দেখো, এই যে এটা। আর ভিতরে বিশাল দুনিয়া। এইখানে, এখানে এই অংশটা হচ্ছে মধ্যকর্ণ। এটা কি কর্ণ? এটা কানের পর্দা। এখানে 3টা অস্থি আছে। কটা অস্থি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। 3 3 6, 2 কানে। তো 6টার মধ্যে আবার স্টেপিস সবচেয়ে ছোট। এই স্টেপিসের সাথে একটা পেশি আছে, নাম হচ্ছে স্টেপিডিয়াস। এটা আবার ক্ষুদ্রতম পেশি। যদি বলা হয় ক্ষুদ্রতম অস্থির নাম, ক্ষুদ্রতম পেশির নাম। আচ্ছা, ক্ষুদ্রতম অস্থি যেহেতু আসছে, বৃহত্তম অস্থির নাম কি? ফিমার। কি নাম? ফিমার। শেষ। এগুলোই তো। এখানে এগুলোর আকৃতি আমরা প্রাণীবিজ্ঞান অধ্যায় 8-এ পড়ি, তাও এখানে একটু দেখে নাও। ম্যালিয়াস হচ্ছে হাতুড়ির মতো, ইনকাস আপাতত মুখস্থ রাখো, নেহাইয়ের মতো। কিসের মতো? আর ওটা 3 কোণা। ওটা কয় কোণা? 3 কোণা। তো আমরা মোটামুটি এখানে সব অস্থি চলে আসছে। আমরা এখন একটু মেরুদণ্ডের দিকে যাই। মেরুদণ্ডের অস্থিগুলোকে আমরা 5টা অঞ্চলে ভাগ করছি। কয়টা অঞ্চলে? 5টা অঞ্চলে। সেগুলো কি কি? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। 7 12 5 5 4। 7 12 কি? এদের মধ্যে এই 5টা থাকে না, এই 4টাও থাকে না, থাকে এই 3জন। এই 3জনের মধ্যে এরা ছোট, এরা মাঝারি, এরা বৃহত্তম। এরা কেন বৃহত্তম? কারণ এরা সবচেয়ে বেশি ভার বহন করে। আর এদের মধ্যে আদর্শ কারা? থোরাসিক। এরাই বক্ষপিঞ্জর গঠন করে। এরাই কি গঠন করে? বক্ষপিঞ্জর গঠন করে। মানে বক্ষপিঞ্জরে আবার পরশুকা থাকে।
পরশুকা মানে কোস্টু, কোস্টু থেকে আসবে কোস্টাল ফ্যাসেট। কি নাম যদি বলো তো, এখানে কোস্টাল ফ্যাসেট কার কাছে আছে? এই বক্ষদেশীয় বা থোরাসিকের মধ্যে আছে। তারপরে এখানে এগুলো সব একই রকম, শুধু সাইজ একটু 19-20, এগুলো সব একই রকম, উপরেরটা ছোট নিচেরটা বড়, এভাবে বড় হতে থাকে। কিন্তু এরা সব একই রকম না, এরা দুই রকম। এরা কয় রকম? দুই রকম। যেমন এটা, এটা সার্ভাইকাল 1 নাম্বার, এটার কোনো দেহ নাই, এটা কোনো কি নাই, এটা আবার রিং আকৃতির। এটা কি আকৃতির? রিং আকৃতির, রিং। আবার এটার কোনো স্পাইনাস প্রসেস নাই। কি প্রসেস নাই? তাহলে কি কি নাই? দেহ নাই, স্পাইনাস প্রসেস নাই, কি আকৃতির? রিং আকৃতির। এটার নাম অ্যাটলাস। এটার নাম কি? এরপরে একটা আছে, এটা থেকে ভিন্ন, এক্সিস। বলো কি নাম? এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেহ আসছে, তবে সংক্ষিপ্ত, একটুখানি দেহ, দেখলেই বুঝবে একটুখানি। আর এটার মধ্যে একটা এক্সেপশনাল জিনিস আছে, নাম হচ্ছে ওডন্টয়েড প্রসেস। কয়েকবার আসছে মেডিকেলে ওডন্টয়েড প্রসেস। ওডন্টয়েড মানে একটা ফানেল আকৃতির, চওড়া হয়ে ধীরে ধীরে উপরের দিকে শুরু হয়ে যায়। এই দেখো না, চওড়া হয়ে ধীরে ধীরে ওই গম্বুজের মতো হয়ে যায়, একটু উপরের দিকে শুরু হয়ে যায়। এটা নাম ওডন্টয়েড প্রসেস। বলো কি প্রসেস? তাহলে আমাকে বলো, মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকার নাম কি? প্রথম কশেরুকার নাম কি? দ্বিতীয় কশেরুকায় এমন কি আছে যেটা আর কারো নেই? ওডন্টয়েড প্রসেস। আর প্রথম কশেরুকার এমন একটা জিনিস নাই যেটা বাকি সবার আছে, দেহ, স্পাইনাস প্রসেস, এগুলা। তারপর হচ্ছে 7 নাম্বারটা আছে না, 7 নাম্বারের স্পাইনাস প্রসেস এত লম্বা, এটাকে বলা হয় সার্ভাইকাল পরশুকা। বলো কি বলা হয়? পরশুকা যদিও বক্ষদেশে থাকে, কিন্তু এটাকে বলা হয় আর কি। তাহলে 1 2 7 একরকম, 3 4 5 6 আরেক রকম, 3 4 5 6 আবার একই রকম, নিজেরা নিজেরা একই রকম। এই জন্য এগুলোকে বলা হয় টিপিক্যাল। এগুলোকে কি বলা হয়? টিপিক্যাল। আর 1 2 7 এগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল। এগুলোকে কি বলা হয়? অ্যাটিপিক্যাল। আমরা এগুলোতে যাচ্ছি, তার আগে আমরা একটু এটা দেখে যাই। একটা আদর্শ কশেরুকার গঠনে আমরা আর্চ পাই আর এদিকে বডি পাই। আর্চ আর বডিকে সংযোগ করে পেডিকল। ট্রান্সভার্স প্রসেস 2টা, স্পাইনাস প্রসেস কয়টা? স্পাইনাস আর ট্রান্সভার্সের মাঝখানে এটা কি? আর এখানে এটা বডি, এটা ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন গুলো মিলে ক্যানেল হয়। এই দেখো, এদিকে দেখো, বডি বডি বডি, বডির এই লেখাটা পড়ো তো, এটা একটু আগে পড়ছো কিনা দেখো তো, পড়ছো কিনা। তারপরে এটা একটু পড়ো তো, 4 লাইন পড়ো তো, পড়ো। একটু আগে আমরা এটা আলাপ করছি, ঠিক না? শেষ। এখন দেখো আরেকবার, দুইটা বডির মধ্যে যে সন্ধি, সেটাকে আমরা কি সন্ধি বলি? চাকতিটার নাম কি? এটা কি? এটা রিভিশন ছাড়া যাতে সবসময় মনে থাকে। তারপর আমরা একটু ওই যে থোরাসিক আর লাম্বারের মধ্যে পার্থক্য করব। বলো থোরাসিক কয়টা, লাম্বার কয়টা? থোরাসিকের দেহ, লাম্বারের। থোরাসিকের দেহটা কি আকৃতির? থোরাসিক মানে বুক, বুকে হৃৎপিণ্ড থাকে, এভাবে মনে রাখিও। আর লাম্বার মানে কটি, কটি দেশে তো কিডনি থাকে, তো কিডনি আকৃতির। ভার্টিব্রাল ফোরামেন এটা কি? গোল, আর ওটা 3 কোণা। কোস্টাল ফ্যাসেট অবশ্যই এখানে থাকবে, ওখানে থাকবে না। আম, আম মানে কি? এখানে পাওয়া যাবে না, ওখানে পাওয়া যাবে। আম মানে কি? মুখস্থ করো, অ্যাক্সেসরি প্রসেস আর ম্যামিলারি প্রসেস, শেষ। এর বাইরে আর কিছু লাগবে না। তারপরে এটাতে আসো, এখানের মধ্যে এগুলো সার্ভাইকাল। এগুলো কি? সার্ভাইকাল। এর কি? এর কি? অ্যাটিপিক্যাল কে কে? C1 C2 C7। আর টিপিক্যাল কে কে? C3 থেকে C6। তারপরে সি অ্যাটলাসের এগুলা, এক্সিসের এগুলো আমরা জানি। তারপরে স্পাইনাস প্রসেস প্রমিনেন্ট, এই জন্য এই কশেরুকার অপর নাম সার্ভাইকাল পরশুকা। নোট নোট নোট, এই নোট দেখো, C3 থেকে C6 এরা টিপিক্যাল, ঠিক আছে। কিন্তু আবার C2 থেকে C6 পর্যন্ত দিয়েও একটা মান আছে। অনেকে C2 C3 এগুলো গুলিয়ে ফেলে। C2 থেকে C6 এর স্পাইনাস প্রসেস এরকম না, এরকম এরকম। এই দুইটা আঙ্গুল দেখছো, ওয়াই এর মাথার মতো, শীর্ষে দ্বিখণ্ডিত। শীর্ষে কেমন? দ্বিখণ্ডিত। একে তো এটা নাই, স্পাইনাস প্রসেস নাই। 2 থেকে 6 পর্যন্ত শীর্ষে দ্বিখণ্ডিত, একটা এরকম দ্বিখণ্ডিত না, অনেক লম্বা। এই জন্য এটাকে বলা হয় সার্ভাইকাল পরশুকা। 7 নাম্বারটা, কয় নাম্বারটা? 7 নাম্বারটা। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটার উপরে কি বসে থাকে এটা জানি। তারপর শেষে স্যাক্রাল কশেরুকা সবগুলো মিলে হয় স্যাক্রাম। কি হয় বলো? স্যাক্রাম। এই স্যাক্রাম
এটা দিয়ে দেখা, এটা একটু দুর্বল স্যাক্রাম। এই যে এটা স্যাক্রাম, এটার নাম কি? স্যাক্রাম। এখানে 5টা স্যাক্রাল কশরুকা আছে আর নিচে একটা কককিক্স আছে। নিচে একটা কি আছে? কককিক্স আছে। এবং স্যাক্রামের ইনফরমেশন গুলো দেখো, সামনে মসৃণ, সামনে কি, পিছনে অমসৃণ, কারণ স্পাইনাস প্রসেস গুলো এদিকে থাকে প্রসেস, আবার স্পাইনাস প্রসেস মাঝখানে থাকে না। সব স্পাইনাস প্রসেস এক হয়ে একটা মধ্যরেখীয় ক্রেস্ট গঠন করে। প্রশ্নটার উত্তর দাও, মধ্যরেখীয় ক্রেস্ট কি বললাম, কোথায় থাকে? স্যাক্রামে মধ্যরেখীয় ক্রেস্ট কারা তৈরি করে? অপশন দিচ্ছি, স্পাইনাস প্রসেস নাকি ট্রান্সভার্স প্রসেস? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস মাঝখানে থাকবে না। তারপর আর কথা আছে, এখানে 4 জোড়া ছিদ্র আছে সামনে, এখানেও 4 জোড়া ছিদ্র আছে সামনে। তাহলে বলো স্যাক্রামের সামনে কয় জোড়া ছিদ্র? এগুলোকে স্যাক্রাল ছিদ্র বলে। কি ছিদ্র বলে? আর পেছনে 4 জোড়া ছিদ্র, সেম স্যাক্রাল ছিদ্র বলে। আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা স্যাক্রামের যে 5টা কশরুকা, স্যাক্রাল 1 2 3 4 5 এভাবে না, উপরে কোনটা, স্যাক্রাল 1 নাকি 5? বুঝো নাই? একটা নিচে একটা যাবে না, মেরুদণ্ডের কশরুকাগুলো একটার উপর একটা বসে না। হ্যাঁ, এখন স্যাক্রাল 1 স্যাক্রাল 2 স্যাক্রাল 3, এখন প্রশ্ন হচ্ছে স্যাক্রাল 1টা উপরের থেকে নিচের দিকে স্যাক্রাল 5 যায়, নাকি নিচে স্যাক্রাল 1 তার উপরে স্যাক্রাল 2 তার উপরে স্যাক্রাল 3 এভাবে যাবে? উপরে স্যাক্রাল 1 নিচে স্যাক্রাল 2 এভাবে যাবে না। তো এটা যদি স্যাক্রাল 1 হয়, এরপরেরটা S2, এরপরেরটা S3, এরপরেরটা S4 S5। এখন S5 এর পরে কককিক্স, S5 এর পরে কি, S1 এর উপরে কি, L5। কত 5? L5 মানে নাম্বার 5। এখন শুনো, স্যাক্রাল গুলো তো একটার সাথে লেগে গেছে, আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। লাম্বার থেকে স্যাক্রাল আলাদা করতে পারবা, কিন্তু স্যাক্রাল 1 থেকে স্যাক্রাল 2 আলাদা করতে পারবা? পারবা না তো, এক হয়ে গেছে। এখন স্যাক্রাল 1 এর উপরে তাহলে নাম্বার 5 না? স্যাক্রাল 1 এর উপরে নাম্বার 5, এখন নাম্বার 5টা একটু সরালেই স্যাক্রাল 1 এর ছাদটা দেখবা। এই যে এটা ছাদ, বডির ছাদ, কারণ তার উপরে তো আর কেউ যুক্ত হয়ে যায়নি। তো এই জিনিসটার নাম হচ্ছে প্রমন্টারি। বলো কি নাম? তো প্রথম স্যাক্রাল কশরুকার বডি উপরে কি তৈরি করে? প্রমন্টারি গঠন করে। তাহলে বলো প্রমন্টারি কোন নাম্বারটা, স্যাক্রাল 1 নাকি স্যাক্রাল 5? স্যাক্রাল 1। আর স্যাক্রাল 5 যেটা আছে না, সেটা একটা এরকম খাঁজের মতো তৈরি করে, এটাকে বলা হয় স্যাক্রাল করনুয়া। বলো কি বলা হয়? স্যাক্রাল করনুয়া। এই হচ্ছে অবস্থা। আমরা তো স্যাক্রাম সম্পর্কে জানলাম, আরেকবার বলতেছি, সবাই শুনো। স্যাক্রাম 5টা স্যাক্রাল কশরুকা নিয়ে গঠিত। 5টা স্যাক্রাল কশরুকার মধ্যে স্যাক্রাল 1 প্রমন্টারি গঠন করে, স্যাক্রাল 5 স্যাক্রাল করনুয়া গঠন করে, সামনে মসৃণ পেছনে অমসৃণ, পেছনে স্পাইনাস প্রসেস সবগুলা মিলে মধ্যরেখীয় ক্রেস্ট গঠন করে, সামনে 4 জোড়া পেছনে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকে, এবং স্যাক্রামের নিচে কককিক্স থাকে। কি থাকে? শেষ স্যাক্রাম। স্যাক্রাম নিয়ে প্রশ্ন আসতে পারে কি, মধ্যরেখীয় ক্রেস্ট কারা গঠন করে, প্রমন্টারি কে গঠন করে, স্যাক্রাল করনুয়া কে গঠন করে, স্যাক্রাল ছিদ্র কয়টি, এগুলো আসতে পারে। আর বেশি ইজি কোশ্চেন হলে কয়টি কশরুকা মিলে একটি স্যাক্রাম হয়, এটা আসতে পারে। তারপরে হচ্ছে মেরুদণ্ডের কাজ শেষ। যা যা বলছি সব এখানে আছে, এই যা যা বলছি সব এখানে আছে। এবার এটা দেখো, একদম ইজি। বক্ষপিঞ্জর, এটা কি পিঞ্জর? বক্ষপিঞ্জর। এই যে বক্ষপিঞ্জর, শুনো, বক্ষপিঞ্জর একটা খাঁচা, সামনের দেয়াল কে গঠন করে বলতো? স্টার্নাম। পেছনের দেয়াল মেরুদণ্ড, মেরুদণ্ডের কে? থোরাসিক কশরুকা। কি কশরুকা? আর দুই পাশে পরশুকা। দুই পাশে কে? পরশুকা। পরশুকা হচ্ছে 12 জোড়া। পরশুকা কয় জোড়া? 12 জোড়া। একটা কথা। দ্বিতীয় কথা, এই স্টার্নাম যেটা আছে সেটা একটা যৌগিক অস্থি। সেটা একটা কি অস্থি? কেন? কারণ একাধিক অস্থির সমন্বয়ে, 3টা অস্থির সমন্বয়ে। কি কি? এই লাল এটা মেনোব্রিয়াম, লম্বা এটা বডি, এই কোনা আকার এটা জিফয়েড প্রসেস। এই লাল মেনোব্রিয়াম যেটা আছে সেটার মাঝখানে একটা ইউর মতো একটা নচ বা খাঁজ আছে, সেটাকে বলা হয় কি? জুগুলার নচ। এবং এটার দৈর্ঘ্য 7 ইঞ্চি। দৈর্ঘ্য কত ইঞ্চি? গেল। পরশুকা 12 জোড়া, তার মধ্যে একটু ভালো করে তাকাও, 1 থেকে 7 পর্যন্ত এরা সরাসরি স্টার্নামের সাথে যুক্ত হয়, এই জন্য এদেরকে বলা হয় কি? আসল পরশুকা। আর 8 থেকে শুরু করে 12 পর্যন্ত যারা আছে এরা কেউ স্টার্নামের সাথে সরাসরি যুক্ত হয় না। এর মধ্যে 8 থেকে 10 তাও বা যুক্ত হয়, 11-12 তো একেবারেই যুক্ত হয় না। এই জন্য আমরা 1 থেকে 7কে আসল বলবো, বাকি সব নকল, অপ্রকৃত। কি বলবো?
এদের মধ্যে আবার 8, 9, 10 যারা আছে না, ওরা একটা মার্জিন বানায়, সেটার নাম হচ্ছে কোস্টাল আর্চ বা কোস্টাল মার্জিন। মার্জিন মানে বর্ডার, একটা বর্ডার বানায়। এই যে এইভাবে একটা বর্ডারটা এইভাবে আসে, এখানে এইভাবে যায়, এইভাবে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এর এর ঠিক নিচেই ডায়াফ্রামটা থাকে। এটা কোস্টাল মার্জিন। এটা একটু বাঁকানো, তো এই জন্য এটার অপর নাম কোস্টাল আর্চ। তাহলে এবং 11-12 দেখো, 11-12 হচ্ছে ভাসমান, কারোর সাথে লাগে না, এই জন্য এগুলোকে বলা হয় ভাসমান। তাড়াতাড়ি বলবা, আসল পরশুকা কয় জোড়া? আসল পরশুকা কয় জোড়া? প্রথম 7 নাকি শেষ 7? এবং 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 নকল বাকিগুলা। এদের মধ্যে কোস্টাল মার্জিন কে 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 বানায়? অষ্টম, নবম, দশম। ভাসমান পরশুকা কে কে? শেষ। এখানের মধ্যে কাজ কি? কাজ তোমরা অনেকে মনে করো শুধু মনে হয় ফুসফুস আর হার্টকে রক্ষা করা এর কাজ। জি না, আরো ভয়ঙ্কর কাজ করেছে। এটা আসল কাজ। রক্তকণিকা এবং কি রক্তকণিকা উৎপাদন করেছে, এগুলা এখানেই উৎপাদন হয়। আর এটা কি? শ্বসনে হেল্প করে। আমরা সবাই জানি শ্বসনে হেল্প করার জন্য এদিকে পেশি আছে। এদিকে দেখো, দুইটা পরশুকার সংযোগস্থলে যে স্পেস আছে, সেই স্পেসটাকে আমরা কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। এই ইন্টারকোস্টাল স্পেসে একটা মাসেল থাকে, নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। কি মাসেল? ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম। বলো, ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম, এই দুটো হচ্ছে শ্বসনের মেইন পেশি। শ্বসনের মেইন পেশি ডায়াফ্রাম, সেকেন্ডারি পেশি হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তো শ্বসন পেশি কি কি? ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল, মনে রাখবা। আবার তুমি দেখো, পরশুকাকে স্টানামের সাথে সরাসরি যুক্ত হয়েছে নাকি কিছু আছে? কিছু আছে, নাম হচ্ছে কার্টিলেজ। নাম হচ্ছে কি? তরুণাস্থি থাকে। বলো, কি থাকে? তরুণাস্থি থাকে, এটা মনে রাখবা। এটার নাম হচ্ছে সিনকন্ড্রোসিস। বলো, কি নাম? অস্থিসন্ধিটা আমরা অস্থিসন্ধি অংশ পড়বো, এখানে আর পড়বো না। তো এই জিনিসগুলো আমরা আশা করি পারবো। এবং এবার একটু এখানে আসো। এখানে প্রশ্ন তেমন আসে না, প্রশ্ন যা আসে তা বলে দিচ্ছি। তুমি আমাকে বলো, এই ছবিটা দেখলে কি বুঝো? এটা কি? এটা চিনো? এটা চিনো কিনা? নাম ছাড়া এমনি দেখলে চিনো কিনা? দেখলে চিনতে হবে। এটাও দেখলে চিনতে হবে। এটার নাম স্টার্ন, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা, আর এটার নাম হচ্ছে ক্লেভিকল। এই স্ক্যাপুলা আমাদের কয়টা, ক্লেভিকল কয়টা? ব্যাস, যা জানার আমরা জানি। এখানে জাস্ট এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা তোমরা সবাই জানো। এখানে একটা গহ্বর আছে, গহ্বরটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। কয়বার যে আসছে ঠিক নাই। এবং এই গহ্বরের সাথে কে যুক্ত থাকে? হিউমারাসের মাথা। এই যে হিউমারাসের মাথা দিয়ে আমরা এটাকে এভাবে ঘুরাই। বল এবং কোটর অস্থিসন্ধি হয়। বলো, কি অস্থিসন্ধি হয়? এটা একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি। কি অস্থিসন্ধি? আসবো আমরা সেগুলাতে। এটা গেল। তাহলে আমাকে বলো তো, গ্লেনয়েড গহ্বর কোন অস্থিতে থাকে? গ্লেনয়েড গহ্বরে কে যুক্ত থাকে? কি অস্থিসন্ধি? বল এবং কোটর। বল এবং কোটর। ওকে, এবার এখানে আসো। এটার নাম কি? ক্লেভিকল। এটা শার্টের কলারের নিচে থাকে, এই জন্য এটার নাম কলার বোন। যদিও মেয়েদের ক্ষেত্রে এটাকে কি বোন বলা হয়? বিউটি বোন, সৌন্দর্যের প্রতীক। এবং ছেলেরা সুন্দর না, মেয়েরা সুন্দর। এই দেখো, ছেলেদের কলার বোন, আসলে মেয়েদেরও কলার বোন বলে। মেয়েদেরও কি বলে? কলার বোন বলে। কোনো সমস্যা নাই। তবে আলাদা করে যদি বলা হয় মেয়েদের ক্ষেত্রে এটা কি বোন বলা হয়? এটা বিউটি বোন। শুধু মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে না। ছেলেদের তাহলে কলার বোন, মেয়েদের বিউটি বোন। আরেকটা কথা আছে, এটা একটা কি অস্থি? লম্বা অস্থি। লম্বা অস্থি হলে সেখানে মজ্জা গহ্বর থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কে? ক্লেভিকল, যার কি নাই? মজ্জা গহ্বর নাই। আর সবচেয়ে দামি কিসের মতো? ফেসবুকের এফ এর মতো, ইটালিক এফ। ডান পাশে বাঁকানো ছোট হাতের এফ অক্ষরের মতো। কাটা চিহ্নটা থাকে না, কাটা চিহ্নটা আমরা দিছি আর কি, ইটালিক এফ এর মতো। তাহলে বলো তো, এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা স্ক্যাপুলা কয়টা পাইছি? ক্লেভিকল কয়টা পাইছি? মোট কয়টা? এগুলা কি অস্থিচক্রের অংশ? বক্ষ অস্থিচক্র বা পেক্টোরাল গার্ডেল। কি গার্ডেল? এবং এখানে স্ক্যাপুলা হচ্ছে তোমার কি গহ্বর থাকে? এখানে কি যুক্ত থাকে? ক্লেভিকল। ক্লেভিকল ক্লেভিকল একটা লম্বা অস্থি, তার কি নাই? এটা দেখতে কিসের মতো? এবং এটা ছেলেদের ক্ষেত্রে কি নাম? মেয়েদের ক্ষেত্রে কি নাম? শেষ। এরপর তাহলে বক্ষ অস্থিচক্রের মোট অস্থি সংখ্যা কত? 4। এবার আসো, এখানে যে হিউমারাস যে নামছে, হিউমারাস সম্পর্কে একটু বলি। হিউমারাস, শোনো, হিউমারাস এমন একটা অস্থি যেখানে দুইটা গ্রীবা। কয়টা গ্রীবা? কোনো কোনো বই বলছে 3টা, আসলে 3টা গ্রীবা আছে। আসলে 3টা গ্রীবা আছে, কিন্তু পরিণত অবস্থায় গিয়ে 2টা গ্রীবাই থাকে। 2টা গ্রীবার মধ্যে একটা ন্যাচারাল, কি নাম? অ্যানাটমিক্যাল গ্রীবা। আরেকটা হচ্ছে আমরাই নাম দিচ্ছি, নাম হচ্ছে কি? সার্জিক্যাল গ্রীবা। কারণ এই জায়গাটা খুবই নরম থাকে, প্রচুর ব্লাড সার্কুলেশন থাকে, সেজন্য প্রচুর রক্তনালীও থাকে সেখানে, এই জন্য সফট হয়। সফট হয় বলে সেখানে ভাঙেও বেশি, ভাঙে বলে সেখানে সার্জারিও বেশি লাগে, এই জন্য সেটার নাম সার্জিক্যাল গ্রীবা।
আর ওটা তো অ্যানাটমিক্যাল গ্রীবা আছে। তাহলে এমন একটা অস্থির নাম বলো যার দুইটি গ্রীবা। হিউমেরাস। তারপরে হিউমেরাসে এই জিনিসটা শিখবা, এটা কি? টিউবারকল মানে হচ্ছে উঁচু অংশ। টিউ দেখলে, টিউমারের টিউ দেখলেই বুঝবা উঁচু অংশ, উত্তল অংশ, যেটা অন্য একটা অবতল অংশের সাথে যুক্ত হয়। এরকম টিউবারকল, টিউবারোসিটি, এই ধরনের কিছু দেখলেই বুঝবা এগুলো হচ্ছে কি উঁচু অংশ। টিউবারকল হিউমেরাসে আছে, কিন্তু ফিমারে আছে ট্রোকেন্টার। ফিমারে কি আছে? তারপরে হচ্ছে এখানে দুইটা গিবা, ফিমারে একটা গিবা, অ্যানাটমিক্যাল গিবা। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে ডেল্টয়েড রিচ। এই যে এখানে একটা মাসেল আছে, নাম হচ্ছে ডেল্টয়েড মাসেল। কি মাসেল? এই ডেল্টয়েড মাসেলটা এই ডেল্টয়েড রিজে গিয়ে আটকে যায়, ফলে সেখানে একটা খসখসে উঁচু অংশ হয়, এটার নাম ডেল্টয়েড রিচ। এই মাসেলটার কাজ হচ্ছে আমাদের এই বাহুটাকে দেহ থেকে দূরে সরিয়ে নেওয়া, এটার নাম অ্যাবডাকশন। এটার নাম কি? এই জন্য এই মাসেলের নাম হচ্ছে অ্যাবডাক্টর মাসেল। কি মাসেল? ওকে। তারপর নিচে হচ্ছে আরেক দামি জিনিস, কয়বার যে আসছে দেখো। এখানে হচ্ছে গহ্বরের মতো ছোট একটা গহ্বরের মতো অংশ আছে, নাম হচ্ছে ফসা, অলিক্রানন ফসা। বলো কি ফসা? সামনের দিকে থাকবে হচ্ছে, মানে এর অপোজিটে থাকবে হচ্ছে করোনয়েড ফসা। বলো কি ফসা? আর নিচে এদিকে দুইটা উঁচু উঁচু চূড়া থাকে, এগুলোকে বলা হয়, একটার নাম ট্রক্লিয়া আর একটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। আমরা টাকা দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? হিউমেরাসের নিচে কি থাকে? টাকা থাকে। টতে ট্রক্লিয়া আর কতে কি? ক্যাপিচুলাম। আর আর দুইটা ফসা থাকবে, একটা অলিক্রানন ফসা আর একটা কি ফসা। গন্ডগোল কোথায় লাগে? গন্ডগোল লাগে হচ্ছে ফসা, অলিক্রানন ফসা, করোনেট ফসা সেম নামে প্রসেস আছে, সেম নামে কি আছে, তবে তার নিচের অস্তিতে আলনাতে। কোথায়? তাহলে যদি তোমাকে প্রশ্ন করে অলিক্রানন ফসা কই, করোনেট ফসা কই, কিন্তু যদি প্রশ্ন করে অলিক্রানন প্রসেস কই, আলনাতে। করোনেট প্রসেস কই? এই প্রসেস এভাবে আসে, ফসা উপরে এইভাবে থাকে, এই আলনাটা এই প্রসেস দিয়ে ফসার সাথে এভাবে আটকে, আংটার মতো এভাবে কনুইটা হয়। আমাদের কি হয়? কনুইটা হয়। আবার আরো আছে, এখানে এই এই জায়গায় ট্রক্লিয়া আছে না, এই ট্রক্লিয়ার সাথে লাগার জন্য আলনাতে একটা নচ থাকে, ইউ থাকে, এটাকে বলা হয় ট্রক্লিয়ার নচ। তাহলে আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। আমাদের এটা কিসের অস্থি? তাহলে মানুষের ঊর্ধ্ববাহুর অস্থির নাম কি? হিউমেরাস। হিউমেরাস কয়টি আমাদের? মানুষের হিউমেরাস কয়টি? দুইটি, প্রতি বাহুতে একটি। হিউমেরাস হিউমেরাস হিউমেরাস। আচ্ছা, এবার বলো টিউবারকল কই থাকে? দুটি গ্রীবা কই থাকে? সার্জিক্যাল গ্রীবা কই থাকে? ডেল্টয়েড রিচ কোথায় অবস্থিত? ডেল্টয়েড পেশি কোথায় গিয়ে যুক্ত হয়? কোন অস্থিতে গিয়ে যুক্ত হয়? হিউমেরাস। অলিক্রানন ফসা কই? করোনয়েড ফসা কই? অলিক্রানন প্রসেস কই? করোনয়েড প্রসেস কই? ট্রক্লিয়া কোথায় থাকে? ট্রক্লিয়ার নচ কোথায় থাকে? ক্যাপিচুলাম কই থাকে? দেখছো কতগুলো প্রশ্ন হয়ে গেছে। এখন চোখের সামনে আছে যেন ধুমধাম পারতেছো, বই বন্ধ করে জিজ্ঞেস করলে কিন্তু আটকে যাবা। তাহলে এইটা গেল হিউমেরাস। এরপরে আলনা। আলনাতে কি আছে দেখো, একদম ইজি। আলনা আবার রেডিয়াসের সাথে থাকে। যখন দুইটা অস্থি পাশাপাশি থাকবে তখন অটোমেটিক্যালি একটা কোশ্চেন ক্রিয়েট হবে, কোনটি ভিতরে কোনটি বাইরে। দেখছো, এরকম দুইটি পাশাপাশি অস্থি থাকে আমাদের এখানে হাঁটুর নিচে, টিবিয়া এবং ফিবুলা। এখানে আছে রেডিয়াস, আলনা, নিম্ন পা, টিবিয়া, ফিবুলা, ঊর্ধ্ব সম্মুখ বাহু, রেডিয়াস, আলনা। মনে রাখবা টিবি এবং আলনা ঘরের ভিতরে থাকে। বলো কি বললাম? টিবি ঘরের ভিতরে থাকে, আলনা কাপড় রাখে ঘরের ভিতরে থাকে। তাহলে এখানে দেখো তো, আলনা ভিতরে থাকবে, ওদিকে টিবিয়া ভিতরে থাকবে। তাহলে এখানে রেডিয়াস বাইরে থাকবে, ওখানে ফিবুলা বাইরে থাকবে। তো এখানে আলনা ভিতরে, রেডিয়াস বাইরে। আলনা, এটা কি? এটা কি? এটা কি? নিচে একটা প্রসেস আছে, সেটা অবশ্য রেডিয়াসেরও আছে, এটা ভিতরে এটা বাইরে। কি গঠন করে? আলনা হিউমেরাসের সাথে মিলে কনুই সন্ধি বা এলবো জয়েন্ট গঠন করে। এগুলো কিসের অস্থি? সম্মুখ বাহুর অস্থি। এই জিনিসটা জানো কিনা দেখো, এটা হচ্ছে বাহু, এই যে এটা বাহু, খেয়াল করো, এটা পুরোটা কি? বাহু। এই বাহুর মধ্যে এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু আর এটা সম্মুখ বাহু। এখানে হিউমেরাস, এখানে রেডিয়াস, আলনা, আর এটা হচ্ছে হাত। তিনটা অংশ। এই হাতের মধ্যে এটা কবজি, কবজি, এটা করতল, করতল, আর এগুলো আঙ্গুল। কবজির অস্থিগুলোকে বলা হয় করতলের, আঙ্গুলের। কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। কার্পাল 8টার নাম আমরা সবাই জানি। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি মানে কি? লুকস মানে, টু মানে প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এগুলা নাম ধরে ধরে খাতায় লিখার সময় তোমার শেষ।
এইটা আর লিখতে হচ্ছে না তোমার এই জীবনে। তোমার এখন শুধু বৃত্ত বরাটের কাজ, সুতরাং এই নামগুলো পুরো লাগবেও না, তুমি শুধু শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার মনে রাখো। এগুলোর নামে কি হবে, প্রথম অক্ষর দিয়ে মিলিয়ে মিলিয়ে দাগাতে পারবা, ঠিক কিনা? এখন দেখো শি দিয়ে কি, এটাই সবচেয়ে বৃহত্তম কার্পাল। আবার পিসিফর্ম হচ্ছে একটা কি অস্থি, সিসাময়েড অস্থি, মানে পেশির টেন্ডন থেকে উৎপন্ন হয়। কোত্থেকে হয়? সিসাম মানে তিল, তিল মানে ছোট, খুবই ছোট অস্থি, এগুলো অস্থি গণনার বাইরে থাকে। কিন্তু পিসিফর্ম এবং প্যাটেলা 206 ভিতর ঢুকাতে হয়েছে, কারণ এগুলা তিল থেকে কি হয়ে গেছে, তাল হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এখন আমরা এগুলো হিসাব করব। ফ্যালাঞ্জেস, এই 4 আঙ্গুলের ফ্যালাঞ্জেস কয়টা করে? 3টা করে। আর এখানে এই যে 3টা, এই যে 3টা, এই 3টার মধ্যে এটা হচ্ছে করতলের একদম কাছে না, আমরা বলবো প্রক্সিমাল ফ্যালাঞ্জেস। কি ফ্যালাঞ্জেস? আর এটা দূরে না, এটা ডিস্টাল ফ্যালাঞ্জেস। মাঝখানে একটা মিডল বলতে পারো। তাহলে প্রক্সিমাল, মিডল, ডিস্টাল, প্রক্সিমাল, মিডল, ডিস্টাল, প্রক্সিমাল, মিডল, ডিস্টাল, প্রক্সিমাল, মিডল, ডিস্টাল। কিন্তু এখানে প্রক্সিমাল এবং ডিস্টাল, প্রক্সিমাল এবং ডিস্টাল শেষ। তাহলে 14, 14 5 19, 19 আর 8 27, 27 2 29, 30, 30 30 60, 60 আর 4 64 শেষ। এবার আমরা যদি এটা দেখি, এই অস্থিটা আমরা একটু আগে পড়ছি, এই অস্থিটা আমরা একটু আগে পড়ছি, এটার নাম হচ্ছে ইলিয়াম। এটার নাম কি? ইংরেজিতে বানান করো, ILIUM। আই মানে কি? আই মানে কি? অস্থি অস্থির মতো না, এই দেখো না, আই কত বড় আই দেখো, ILIUM। আই মানেই অস্থি, মনে রাখবা। তার মানে অস্থির মধ্যে যে ইলিয়ামটা আছে সেটা আই দিয়ে বানান, আর ই দিয়ে বানান যেটা, সেটা হচ্ছে পরিপাকের ক্ষুদ্রাঞ্চের অংশ। আচ্ছা, এটা ইলিয়াম, এটা ইসচিয়াম, এটা পিউবিস। 3 জনের সংযোগস্থলে একটা গহ্বর থাকে অ্যাসেটাবুলাম, সেখানে ফিমারের মাথা লাগানো থাকে, ঠিক আছে? তারপর এই ইলিয়াম নাই, ইসচিয়াম আর পিউবিসের সংযোগস্থলে একটা ছিদ্র থাকে, নাম হচ্ছে অবডুরেটর ফোরামেন। বলো কি ফোরামেন? এবং এবং এখানে এই ইসচিয়ামের এখানে একটা ফোরানো অংশ আছে, টিউবারোসিটি। বলো কি নাম? ইসচিয়াল টিউবারোসিটি। এটা দিয়ে মানুষ বসে, এটা দিয়ে মানুষ কি? পিউবিস সামনের দিকের আরেকটা পিউবিসের সাথে মিলে পিউবিক সিম্ফাইসিস হয়, এটা একটু আগে আলাপ করছি না? পিউবিক সিম্ফাইসিস মনে আছে? সিম্ফাইসিস অস্থি সন্ধি, দুইজনের সংযোগস্থলে থেকে শ্বেততন্তুময় তরুণাস্থি, পড়ছি না? শেষ। এই দেখো তো সব আছে কিনা। এটা কি? 3 জনই এখানে অংশ নেবে। এটা কি? ইসচিয়াম পিউবিস। এটা ইসচিয়াম আর এটা পিউবিস। এটা কি? পড়ো। দুই পাশে দুটি পিউবিস যুক্ত হয়ে কি গঠন করে? পিউবিক সিম্ফাইসিস নামক তরুণাস্থিময় অস্থি সন্ধি। আর এটা কি? এর মাধ্যমে আমরা বসি। আচ্ছা, আমাদের হিপ বোন 2টি, কিন্তু মানে শ্রোণী অস্থি 2টি, কিন্তু শ্রোণী অস্থি চক্র কয়টি? একটা। তারপর ফিমার, ফিমারের সম্পর্কে বলো। এটা কি? ট্রোকেন্ডার থাকে। এটা কি? কন্ডাইল। ফিমারের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলো। দেহের সবচেয়ে কি কি অস্থি? বড় অস্থি। ওয়েট ওয়েট, দেহের সবচেয়ে কি অস্থি? 1, দেহের সবচেয়ে 2, 3, দেহের সবচেয়ে 4, দেহের সবচেয়ে 4টা আলাদা প্রশ্ন গেল। এবার এটা দেখো। আচ্ছা ওয়েট, এই ফিমারের নিচের অংশটা কার কার সাথে কি সন্ধি গঠন করে? টিবিয়া এবং প্যাটেলার সাথে কি সন্ধি গঠন করে? দেহের সবচেয়ে বড় অস্থি সন্ধি কোনটা? হাঁটু সন্ধির ইংরেজি কি? নি জয়েন্ট। এগুলো কি? টিবিয়া ভেতরে, ফিবুলা দেখতে কিসের মতো? একটু সরু, আর এটা একটু মোটা, আর এটা হচ্ছে ত্রিধার বিশিষ্ট। ত্রিধার মানে কি বুঝাই? এইটা কাটলে, এই যে এই ফিমারটা কাটলে প্রস্থ হচ্ছে চাকার মতো হবে। কিসের মতো হবে? টিবিয়া কাটলে ত্রিভুজ হবে। টিবিয়া কাটলে কি হবে? ত্রিভুজ হবে। 3 ধার। কয় ধার? 3 ধার। তারপর হচ্ছে এটা পড়ো। দেহের দ্বিতীয় বৃহত্তম অস্থির নাম কি? টিবিয়া, কারণ এটা সবচেয়ে বেশি ভার বহন করে, আমাদের সারা দেহের ভার কিন্তু এ বহন করে। তারপরে হচ্ছে এটা কি? চরণ। চরণের এই গোড়াটা হচ্ছে গোড়ালি বা অ্যাঙ্কেল বা কি? পদতল আঙ্গুল। গোড়ালির অস্থিগুলোকে কয়টা? ওই কার্পাল থেকে 1 কম, কিন্তু এখানে আবার প্যাটেল আছে না, এজন্য লেভেল হয়ে যায়। এই টার্সালগুলো আমরা একটু মনে রাখবো। খুনে ক্যাটালেস কোথায়? খুনে মানে কুনিফর্ম কয়টা? এটা আনকমন না? 3টা। নেতে, কেতে, টতে, কোথায়?
এর মধ্যে ক্যালকেনিয়াস হচ্ছে বৃহত্তম টার্সাল, টেলাস হচ্ছে দ্বিতীয় বৃহত্তম টার্সাল, এবং এর উপরে টিবিয়া বসানো থাকে ট ট ট ট। টিবিয়া বসিয়ে কি তৈরি করে? গোড়ালি সন্ধি। শেষ। আমাদের পায়ের অস্থিগুলো শেষ। এটা একটু পরে রাখো। প্যাটেলা সবচেয়ে কি অস্থি? এটা কয় কোনা? কি অস্থি? অপর নাম কি? সিসাময়েড মানে কি? পেশির টেন্ডন থেকে চাপের ফলে সৃষ্ট। টেন্ডন কি করে সেটাও জানি। তাহলে আমাদের একটু খেয়াল করো, এখানের মধ্যে এই যে 14, 14 5 19, 19 7 26, 26, 26 আর 2 28, 28 আর এদিকে প্যাটেলা 1 29, ফিমার 1 30, তাহলে 30 30 30 60, আর এদিকে দুইটা 60 আর 2 62, উপরে পাইছি 64, 126 পাইছি না? করটিতে আমরা 29টা পাইছি, মেরুদণ্ডের করে পাইছি 26টা পাইছি, বক্ষবিঞ্জনের 25টা পাইছি, 80। 80 আর 126 কত? 206। এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এগুলো শুধু এখানে না, মেডিকেলের জন্য না, তোমার তোমার যতগুলা ভর্তি পরীক্ষা আছে সবগুলাতেই এগুলা প্রশ্ন থাকবে। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে এটারে ভাঙা, এটারে ভেঙে ভিতরে ঢুকা। ভিতরে আছে হ্যাবার্সিয়ান তন্ত্র। কি তন্ত্র? এই হ্যাবার্সিয়ান তন্ত্র নিয়ে কিছু ইনফরমেশন আছে, সেগুলো একটু দেখে নিব। তারপরে আমাদের নেক্সট ক্লাসের আলাপ হবে, এখানে পেশি আছে না, এখানে তোমার তরুণাস্থি আছে না, লিভার আছে না, এই জিনিসগুলো আলাপ করা, আর অস্থি সন্ধি এগুলো আলাপ করা, সাথে অন্য বইয়ের ইনফরমেশন, নতুন বইয়ে কি অ্যাড হয়েছে, অন্য বইয়ে কি আছে, এগুলো নিয়ে একটু আলাপ। তা আমরা ইচ্ছা করেই, যেহেতু প্রথম দিন কিছু কাজ আছে, তোমরা এখন যেতে পারবে না, তোমাদের কিছু কাজ আছে, এই জন্য আমরা প্রথম দিকের ক্লাসগুলো একটু ভেঙে ভেঙে রাখছি, একটু আস্তে ধীরে শুরু করি না, সমস্যা তো নাই। তবে আমরা আশা করি যাতে পরীক্ষাটা ডিসেম্বরের শেষের দিকে হয়। সময় সেটা বলে দিবে। আমাদের কাজ হচ্ছে অন্তত 1 মাস অতিবাহিত করা। অন্তত 1 মাস যে অতিবাহিত করতে পারবে সে এটার সাথে অ্যাডজাস্ট করে নিবে। তুমি অন্তত নিশ্চিত থাকো তোমার প্রথম 1 সপ্তাহ আর সে ওই চতুর্থ সপ্তাহ, দুইটার মধ্যে আমূল পরিবর্তন থাকবে মেন্টালিটির উপর। কারণ তোমাকে সিরিয়াস থাকতে হবে, আর একটা সেকেন্ডও যাতে তোমার নষ্ট না হয়। তোমাকে দেখে যে কেউ বলে একটি পাগল যাচ্ছে, তুমি পাগল হয়ে যেতে হবে। দেখে যাতে পাগল বলতে বাধ্য হয় সবাই। তুমি কিসের পাগল? পড়তে থাকবা, শুধু শুধু পড়বা। তোমার শুধু ঘুমটা ঠিক মতো যাবা, 5 ঘন্টা 6 ঘন্টা যে যতক্ষণ পারো ঘুমাবা। মিনিমাম 5 ঘন্টা ঘুমাতে পারলে ভালো হয়। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালেও সমস্যা নেই, তবে এর বেশি নয়, 6-7 ঘন্টার বেশি নয়। তারপর হচ্ছে খানা পিনা ঠিক মতো খাবা, প্রোটিন খাবা বেশি বেশি, দুধ ডিম খাবা। তারপর হচ্ছে পড়তে পড়তে যদি দুর্বল লাগে তুমি লাল চা খেতে পারো, চিনি যুক্ত অবশ্যই, চিনি দিয়ে খাবা, চিনি ছাড়া খাবা না। তারপর হচ্ছে তুমি চকলেট রাখতে পারো সাথে, বিস্কিট রাখতে পারো সাথে, এগুলো তোমার তুমি তুমি চিন্তা করতে পারো একটা বিস্কিট কি আর চেঞ্জ করবে? ঝিমাচ্ছ, পড়তে পারতেছো না, একটা বিস্কিট কি আর চেঞ্জ করবে? তুমি খেয়ে দেখো, তুমি একটা বিস্কিট খাও, আধা ঘন্টা পর আরেকটা বিস্কিট খাও, দেখবা তোমার ওই ঝিমঝিম ভাবটা চলে যাবে। ব্রেনের খাবার হচ্ছে গ্লুকোজ, সে গ্লুকোজ জমা রাখতে পারে না, তাকে একটু পরপর খাবার দিতে হবে, সে তখন চাঙ্গা থাকবে। আর চা খেতে পারলে তো ভালো, চা খেতে না পারলে ওই ফ্লাক্স আছে না, ফ্লাক্স একটা কিনে দিতে বলবা, এখানে গরম পানি রাখবা, গরম পানি খাবা একটু একটু চিনি দিয়ে, তাও হয়। হ্যাঁ তাও হয়। তোমার কথা কাজ হচ্ছে, এবং ভালো লাগতেছে না, পড়তে ইচ্ছে করতেছে না, উঠে যাও, উঠে টিভি রুমে যাও, 5 মিনিট টিভি দেখো। স্যার টিভির বদলে একটু রিলস দেখতে পারবো না মোবাইলে? দরকার নাই, এটা হবে না। এটা হলে রিলস দেখতে দেখতে তোমার ওই সারাদিন যাবে গা। টিভি দেখবা 5 মিনিট, খবর দেখতে পারো, খবর দেখলে ভালো, তোমার জিকে নলেজটাও একটু আপগ্রেড হবে। তারপরে হচ্ছে 10 মিনিট দেখো, এমনি চ্যানেল চেঞ্জ করো, 10 মিনিটে 20টা চ্যানেল চেঞ্জ করো, 2 মিনিট 2 মিনিট, 1 মিনিট 1 মিনিট, এটা হতে পারে। অথবা তুমি নিচে চলে যাও, বাসা যদি 5 তলায় হয় লিফটে করে নিচে চলে যাও, গলিতে একটু হেঁটে আসো, 10 মিনিট হেঁটে আসো, চলে আসো। স্যার কতক্ষণ পরপর 10 মিনিট হাঁটবো? এটা তুমি 5-6 ঘন্টা পরপর 10 মিনিট হাঁটতে পারো। স্যার 20 মিনিট পরপর কি 10 মিনিট হাঁটবো? তাহলে হবে না, তাহলে তুমি গেছো, এটা হবে না। 5-6 ঘন্টা পরপর তুমি 10 মিনিট হাঁটতে পারো। আবার স্যার আমি কি বসে পড়বো না শুয়ে পড়বো? অনেকে জিজ্ঞেস করে তোমার কিভাবে পড়তে ভালো লাগে? স্যার আমার শুয়ে শুয়ে পড়তে ভালো লাগে। পড়ো না, কেউ নিষেধ করে নাই। স্যার মাঝে মধ্যে আমি আবার বসে পড়ি। ভেরি গুড, পড়ো, কিন্তু পড়ো। তারপরে হচ্ছে তোমার হেঁটে হেঁটে পড়ে, আমি অনেক সময় হেঁটে হেঁটে পড়তাম, ভালো না লাগতো, হেঁটে হেঁটে পড়ো, সমস্যা কি? তারপর হচ্ছে স্যার নোট কেমনে করবো? নোট বলে কিছু নাই,
নোট করবা, তোমার যেটা পড়তে ইচ্ছে করতেছে, ধরো 2 পেজ পড়ছো না, 2 পেজ পড়া শেষে তুমি এবার পেজগুলো বন্ধ করে চোখ বন্ধ করে তুমি কি করতে চাচ্ছ, রিভিশন দিতে চাচ্ছ, তখন তুমি হাতে একটা সাদা কাগজ, সামনে একটা সাদা কাগজ রাখবা, কলম রাখবা, এমনি ঘুরবা 10, 62, 64, 126, দেখো এদিকেও লেখা হচ্ছে, এদিকে রিভিশনও হচ্ছে, এটাই নোট। আর তোমার যদি মনে হয় যে এই জায়গার এই জিনিস ভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ক্যানেল, তারপর হচ্ছে এই করটির এই ধরনের জিনিসগুলা, সিমফাইসিস, তারপরে শ্বেততন্তুময় তরুণাস্থি, আমি কিওয়ার্ড কতগুলো বলছি না, যেগুলো ভুলে যাও, এই ধরনের এগুলো ভুলে যাও, তাহলে সম্পূর্ণ একটা অধ্যায়ে তুমি 2 পেজ নোট করতেই পারো, আস্তে ধীরে ঠান্ডা মাথায় সুন্দর করে করে, যে আমার এই অধ্যায়ে যা দেখতেছি এগুলো বাজে আমি পারবো, মুখস্থ হবে, যতবার পড়বো ততবার মনে থাকবে, কিন্তু এই জিনিস আমি 100 বার পড়লে 100 বারই ভুলবো, কনফিউজ হচ্ছি, এটা সুন্দর করে দায়িত্ব নিয়ে বুঝে বুঝে আস্তে আস্তে সুন্দর করে নোট করে ফেলো, এবং সেটা কাগজটা তোমার ওই অধ্যায়ের সাথে লাগিয়ে রাখো, অথবা আলাদা একটা খাতা বানাও, 30-40 পেজের একটা খাতা বানাও, যেখানে তোমার এগুলো থাকবে। বুঝতে পারছো? এভাবে তোমার পড়াটা সহজ হবে, দেখা যাবে তোমার মার্কস ধীরে ধীরে 40-এর জায়গায় এইসব কাজের জন্য তোমার সিস্টেম সব ঠিক আছে, শুধু এগুলো এক্সট্রা করতেছো, 42 হচ্ছে, 43 হচ্ছে, নাম্বার যখন ইমপ্রুভ করবে, এটাই তোমার উন্নতি। তোমার সব কথা, সব পড়া তুমি মুখস্থ পারবা না, সব পড়া মুখস্থ দরকারও নাই, সব পড়া থেকে প্রশ্ন আসবেও না। আমার প্রশ্ন 80% আসবে যেগুলো পড়াচ্ছি জানা জিনিস এগুলো থেকে, 10% প্রশ্ন আসবে তোমার অপরিচিত জিনিস থেকে, যেগুলো কোনো কোচিংও এভাবে আলোচনা করে নেই। তবে আমি কিন্তু এখানে একটা কথা বলে দিছি, প্রথমবার কি করতে হবে, 1 ঘন্টা জুড়ে প্রথমবার ওই অধ্যায়টা কি দিতে হবে, রিডিং দিতে হবে, ওখানে আছে কিন্তু এগুলা। দেখা যাবে 10টা কোশ্চেন আসছে এরকম, ওই প্রথমবার রিডিং এর কারণে 5টা তুমি এখান থেকে পেরে গেছো। বলতে পারো স্যার প্রথম থেকে আমি A to Z ভালো করে পড়তে পারি না, সময় নাই, 10 মাস লাগবে। আমার এই জন্য 80% ফোকাস করতে হবে, বাকিগুলোর উপর অল্প স্বল্প ফোকাস করতে হবে। আর প্রশ্ন ব্যাংক সলভ এগুলো তুমি নিজের মতো করে করতে হবে, নিজে নিজে। ওই যে আমি ভাগ করে দিচ্ছি, ওই পেজটা ভাগ করে দিচ্ছি না, কি কি পড়তে হবে, এই লিস্টের মধ্যে যদি তুমি রাখতে পারো নিজেকে তোমার, এবং সেটা যদি রেগুলারিটি মেনটেন করে এই লিস্ট, এটা হচ্ছে মেডিকেল এটিকার মূল মন্ত্র। সাথে রেগুলারিটি এবং সব এক্সাম দিতে হবে, থামা যাবে না। মাঝে মধ্যে বোর লাগবে, মাঝে মধ্যে হতাশা চলে আসবে, মনে হবে যে মেডিকেলের প্রস্তুতি না নিলে কি হয়, মেডিকেলে না পড়লে কি হয়, মাঝে মধ্যে এরকম মনে হবে, না পড়লে আরো ভালো হয়। হ্যাঁ, কিন্তু তোমার কোথাও না কোথাও যেতে হবে, কোথায় যাবা ঠিক করছো না, এখনো ঠিক করে নেই। তা আমার জন্য বেস্ট হচ্ছে এই মুহূর্তে আমার মাথায় ধ্যান এখানে আছে মেডিকেল, এই মেডিকেলে তোমার ধ্যান এখানে থাকবে। মেডিকেলের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ওদিকে বায়োলজি, এগুলো সবগুলো ভার্সিটির সাথে একই প্রিপারেশন হয়ে যাবে। ফিজিক্সের শুধু ম্যাথগুলো একটু করতে হবে, সেটা আমরা শেষের দিকে ম্যাথের ক্লাস দিব, আবিদি নিবে ফিজিক্সের ম্যাথের ক্লাস, সেটা সময় হলে, যখন মেডিকেল আগে না ঠিক তারপরে, এগুলো সময় হোক। আর সাথে হায়ার ম্যাথটা একটু করে ফেললে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, তাহলে তোমার কিন্তু ভালো একটা কি আছে, ব্যাকআপ আছে। তবে সেজন্য আগে এগুলো ভালো মতো শেষ করতে হবে, আর যেটা করবে সেটা যদি ভালো মতো না হয়, সেটা যদি সিরিয়াসলি না হয়, তাহলে তো হবে না। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যদি কোনো অফলাইনে ক্লাস মিস যায় অনলাইনে করে ফেলবা, এক্সাম এখানে এসে দিবা, ঠিক আছে? তাহলে বসো, এই স্বাগত আসতেছে, তোমাদের অনলাইনের কার্যক্রমগুলো একটু করে ফেলুক।